আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা আজকে পড়তেছি হচ্ছে এনএসআই পরীক্ষার হচ্ছে একদিনে সবকিছু শেষ করা যায় না। সো আমি জন্য হচ্ছে আপনাদের থেকে প্রথমত কোশ্চেন জানতে চাচ্ছিলাম। কোশ্চেনের কয়েকজন কোশ্চেন করছেন, কয়েকজন প্রশ্ন বলেছেন, তো আমি হচ্ছে ওগুলো উত্তর দিব এবং ফাঁকে ফাঁকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি প্রশ্নের উত্তর না দেওয়া হয় দেন হচ্ছে আমি আবার মানে যাদের প্রশ্ন উত্তর পান নাই তারা আবার প্রশ্নটা করবেন। আর আমি হচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে দিতে হচ্ছে সামনে আগাবো। তো প্রথম যে প্রশ্নটা মানে শুরুতেই যেটা বলতে হয় যে এনএসএ পরীক্ষাতে কত জিকে মার্ক আসতে পারে, আমি যতটুকু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে জিকে প্লাস হচ্ছে জিকে হচ্ছে আপনার 35 মার্কের মতো আসতে পারে। এবার সবচেয়ে বেশি জিকে মার্ক আসার কথা, ঠিক আছে, জিকে মার্ক 35-এর মতো আসার কথা, যেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে হচ্ছে, এটা আমার ভুলও হতে পারে, বাট হচ্ছে আমি অনেকে হচ্ছে এটাকে গুরুত্ব দিচ্ছে যে 35 মার্ক হওয়ার মতো বা হওয়ার কথা। এটা এরকমও হতে পারে যে জিকে প্লাস আইসিটি হতে পারে 35 মার্ক, আবার শুধু জিকেও 35 মার্ক হতে পারে। তাহলে হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এক্সাম টেকার আমরা সবাই জানি হচ্ছে আইবিএ। এখন এই যে আইবিএ প্রশ্ন করবে, আইবিএ কি তাদের নিজেদের প্যাটার্নে প্রশ্ন করবে নাকি হচ্ছে এনএসআই প্যাটার্নে প্রশ্ন করবে? আপনারা যদি একটু ভালো করে এনএসআই কোশ্চেন গুলা অ্যানালাইসিস করেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনার এই দুইটা বা তিনটা প্রশ্ন বাদে সম্ভবত একটা প্রশ্ন হচ্ছে আর্টস ফ্যাকাল্টি করছিল, আর দুইটা প্রশ্ন সম্ভবত আইবিএ করছে, ঠিক আছে। এগুলা বাদে যতগুলা আছে সবগুলো হচ্ছে এনএসআই নিজে করছে, ঠিক আছে, এনএসআই নিজে করছে। তাহলে হচ্ছে কি আমার প্রশ্ন প্যাটার্নটা এনএসআই তাদের যেহেতু নিজে করে তাদের একটা প্যাটার্ন আছে, সো ওই প্যাটার্নটাই আসলে ফলো করে এবং এই প্যাটার্নটা এক এক সময় এক এক রকম হয়, ঠিক আছে। সো আইবি নিজস্ব যে প্যাটার্ন এটা ফলো করার আগে সে কি করবে, এনএসআই ফলো করবে। আইবি এর কিছু নিজস্বতা আছে, তাদের প্রশ্ন করতে হচ্ছে নিজস্বতা আছে। প্রথম যে নিজস্বতা যেটা আপনারা সবাই জানেন সেটা কি বলেন তো দেখি, কেউ একজন। ইংলিশ ভার্সন করবে এমন কিছু? না, 5 অ্যান্সার, মানে আচ্ছা, হ্যাঁ, পাঁচটা অ্যান্সার থাকবে। ম্যাক্সিমাম টাইমে ই নাম্বার যেটা থাকে এটা হচ্ছে নান অফ দিস থাকে বা নাম থাকে বা হচ্ছে এরকম আর কি থাকে, নাম থাকে, ঠিক আছে। এবং দেখা যায় কি আপনারা হচ্ছে যে কোনো মানে হচ্ছে এটা শুধুমাত্র সাধারণ জ্ঞান না, এটা ম্যাথ বলেন ইংরেজি বলেন, দেখা যায় যে তাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এই নাম হয়। বিশেষ করে যখন হচ্ছে পরীক্ষাতে ম্যাথ প্রশ্নটা উত্তর দিতে যাই আমরা, উত্তর দিতে গেলে মনে হয় যেন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে নান প্রশ্নের উত্তর মানে আপনি অঙ্কটা করার পরে আপনি আবার 10 বার চিন্তা করা লাগে। ঠিক সেম জিনিস জিকে যখন আপনি দাগেতে যাবেন তখন আবার 10 বার চিন্তা করা লাগে যে এটা আমি কি ঠিক দাগাইতেছি, আপনি জানেন তারপর হচ্ছে ঝামেলা হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু তারা এই জায়গাতেও ধরে রাখবে। সো আমি তাহলে কি বুঝলাম, আইবিএ হচ্ছে এনএসআই প্যাটার্নে কোশ্চেন করবে, কিন্তু তাদের প্যাটার্ন মানে তাদের যে মানে স্পেশালিটি আছে যে 5 অ্যান্সার উত্তর বা মাল্টিপল চয়েসে যে 5টা উত্তর দেয়, এই জিনিসটা তারা অব্যাহত রাখবে। এখন কথা হচ্ছে আইবিএ তারা কি রকম প্রশ্ন করে, আমরা একটু কয়েকটা আইবিএ প্রশ্ন দেখি, তাহলে হচ্ছে আপনাদের একটা ধারণা দিব যে সে কিরকম প্রশ্ন করতে পারে এবং সামনে কি প্রশ্ন। যারা হচ্ছে বারবার বলতেছেন রিসেন্ট বেশি হবে না প্রিলি বেশি, মানে এগুলো সবগুলো আমার কথাগুলোর মধ্যে উত্তর পাবেন আশা করি। যদি সর্বশেষ প্রশ্ন দেখেন, সাধারণ বীমা কর্পোরেশন আপনার নভেম্বর মাসের প্রশ্ন, ঠিক আছে। এখানে যদি দেখেন ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি বেসিস, আপনার বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন করছে, তারপর হচ্ছে সংস্থা থেকে সরি এটা কি বলে, আরে নামটা ভুলে গেলাম, রিপোর্ট, রিপোর্ট থেকে হচ্ছে প্রশ্ন করছে, ঠিক আছে, রিপোর্ট থেকে প্রশ্ন করছে। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন করছে, বিভিন্ন জোন টোন, খেলাধুলা থেকে প্রশ্ন করছে, তারপর আবার রিপোর্ট থেকে প্রশ্ন করছে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থনীতি থেকে প্রশ্ন করছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন করছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন করছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন করছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে তিনটা, একটা হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফি থেকে প্রশ্ন করছে, লিবারেশন ওয়ার থেকে প্রশ্ন করছে, তারপর হচ্ছে আবার সায়েন্স, তারপর হচ্ছে প্রাইস, ঠিক আছে, প্রাইস করলো, তারপর হচ্ছে G5 G15 হচ্ছে
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তারপর হচ্ছে আপনার কি প্রশ্ন করছে, আবারও সায়েন্স প্রশ্ন করছে। তারপর হচ্ছে পাপারেস্টের, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রশ্ন। যদি আরো ধরি তাহলে হচ্ছে আপনার কোল্ড ওয়ার বা হচ্ছে কোল্ড ওয়ার ধরবো না, আমরা হচ্ছে রিসেন্ট কনফ্লিক্ট ধরবো। রিসেন্ট কনফ্লিক্ট বা কনফ্লিক্ট থেকে প্রশ্ন। তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, এটা হচ্ছে আবার ওই শিল্প থেকে প্রশ্ন। আর পেট্রো বাংলাতে যদি দেখি তাহলে হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার সিভিলাইজেশন বা হচ্ছে আমরা যে আপনার যদি ইন্টারন্যাশনাল ধরেন তাহলে ইন্টারন্যাশনাল প্রথম যে অধ্যায়টা ধরা হয় সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস, এখান থেকে দিছে। তারপরে হচ্ছে চাকমা মানে হচ্ছে জনসংখ্যা থেকে দিছে। তারপরে হচ্ছে হু ইজ দ্য প্রিন্টার অফ, এটা ইংরেজি প্রশ্ন, মাঝে মাঝে ইংরেজি থেকে প্রশ্ন দেয়। তারপর হচ্ছে বিজ্ঞান থেকে দিয়েছে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দিয়েছে। আপনার প্রাইস থেকে দিয়েছে। সায়েন্স সায়েন্স সায়েন্স। তারপর হচ্ছে আহ এটা হচ্ছে রিসেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে বৈশ্বিক ইতিহাস থেকে অথবা ইংরেজি প্রশ্ন হতে পারেন। তারপর হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন। তারপরে এগুলো হচ্ছে আইসিটি। এটা যদি দেখেন সেটা হচ্ছে 3 days উইকেন্ড, এটা হচ্ছে আপনার রিসেন্ট। তারপরে এটাও রিসেন্ট প্রশ্ন। তারপর রিসেন্ট প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন। এটা হচ্ছে, এটাও রিসেন্ট প্রশ্ন। রিসেন্টে খুব বেশি আপনার প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পেট্রো বাংলার প্রশ্ন। এগুলো আমরা একটু পরে দেখবো, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা প্রশ্ন দেখবো সেটা হচ্ছে সে লাস্ট আপনার জেনারেল নলেজ কি প্রশ্ন করছে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার জাতীয় বিষয়গুলি, তারপর সংবিধান, তারপর হচ্ছে বাংলাদেশের যে লাস্টের যে অধ্যায় বাংলাদেশ বিশ্বে হচ্ছে বাংলাদেশ অথবা বাংলাদেশের সাথে সংস্থার যে সম্পর্ক। তারপর হচ্ছে পাট এবং যে ছত্রাক, এটা হচ্ছে আপনার কৃষি থেকে, কৃষিও ধরতে পারেন না সংস্থা ধরতে পারে, এটাকেও সংস্থা ধরতে পারেন। আগে যেটা বললাম এটাও সংস্থা ধরতে পারেন। এটা খেলাধুলা থেকে, এটা হচ্ছে সংস্থা থেকে, এটা হচ্ছে আপনার এটাকে রিসেন্টও ধরতে পারেন অথবা হচ্ছে এটা হচ্ছে শিল্প থেকে ধরতে পারেন। এটা অর্থনীতি দিবস, এটা পুরোপুরি হচ্ছে কি বলে, এটা বলা হচ্ছে আপনার ওয়ার্ল্ড জিওগ্রাফি। সংবিধান, তারপর হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর হচ্ছে আপনার সংস্থা, তারপর হচ্ছে সংস্থা, তারপর এনভায়রনমেন্ট। ঠিক আছে। তারপরে কি দিল, প্রাচীনকালে বাণিজ্য ছিল, এটা হচ্ছে আপনার চায়না থেকে। মানে এটা আমি ইতিহাসও ধরতে পারি বা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফিও ধরতে পারি। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আরেকটা প্রশ্ন। তারপর হচ্ছে এটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস থেকে প্রশ্ন। আর এগুলো হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে খেলাধুলা, আর হচ্ছে চলচ্চিত্র মানে হচ্ছে আদার্স বা রিসেন্ট। তাহলে আমি এতক্ষণ যে কথাবার্তা গুলো বলছি যদি 3টা প্রশ্ন ভালোভাবে দেখি, 3টা প্রশ্ন যেটা আমি খুব গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন দেখলাম। একটা হচ্ছে এনএসআই এর শেষ আইবিএ যে কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটা, আরেকটা দেখলাম হচ্ছে কি আইবিএ লাস্ট যে কোশ্চেন দুটা করছে ওই দুটা। তাহলে এই দুইটা প্রশ্ন যদি আমি আলোকে বলি তাহলে হচ্ছে আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ মনে হয়, আমি আগে শুধুমাত্র আইবি এর কথা বলবো। আইবি অবশ্যই সাম্প্রতিক থেকে প্রশ্ন করবে, ঠিক আছে। আইবি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করবে, জনসংখ্যা আদমশুমারি থেকে প্রশ্ন করবে, জাতি গোষ্ঠী থেকে প্রশ্ন করবে, অর্থনীতি থেকে করবে, সংবিধান থেকে করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জাতীয় সরি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে করবে, বাংলাদেশের জাতীয় অর্জনাবলী থেকে করবে, ঠিক আছে। এবং যদি বৈশ্বিক এখানে দেখি তাহলে সাম্প্রতিক, বৈশ্বিক ইতিহাস, তারপরে হচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা, আন্তর্জাতিক সংগঠন সমূহ, এবং হচ্ছে এই কি বলে আন্তর্জাতিক নিরাপত্তা, এটা
ঠিক আছে, এই জায়গা থেকে তার প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে এনএসআই এর প্রশ্নটা কি ধরনের। এনএসআই এর প্রশ্ন ধরন হচ্ছে, আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে এনএসআই এর প্রশ্নের ধরন। আপনি যদি একটু ভালো করে দেখেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এনএসআই এর পরীক্ষার নাম্বার। ঠিক আছে, কত সালে কোন পরীক্ষা হয়েছে এনএসআই এর, ওই পরীক্ষার নামগুলা দেওয়া। তাহলে এটা হচ্ছে এনএসআই এর পরীক্ষা, যেখানে আর্টস ফ্যাকাল্টিও আছে, আইবিও আছে, এনএসআই নিজেও আছে। কিন্তু এর মধ্যে হচ্ছে যে কয়েকটা আমি দাগাইলাম, এটা হচ্ছে আইবিএ খুব প্রেফার করে। ঠিক আছে, খুবই প্রেফার করে, এই জন্য হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমি যে দাগগুলা দিলাম এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এখন কথা হলো, আমি এইসব জায়গা থেকে কি কি পড়বো, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যে বেসিক প্রশ্ন, যে আমি এইসব জায়গা থেকে কি পড়বো। সাম্প্রতিক থেকে কি কি পড়বো। সাম্প্রতিক থেকে যে ইস্যুগুলো আছে, সেই ইস্যু হচ্ছে আপনার পুরোপুরি 1 বছর পড়তে হবে। এটা শুধুমাত্র আপনার আর্টস ফ্যাকাল্টি 3 মাসের মতো না, আইবি এর জন্য এটা 1 বছর। তো আপনারা যারা হচ্ছে এখন পর্যন্ত 1 বছর ধরে, মানে 1 বছরের জিনিসগুলো পড়েন নাই, তারা হচ্ছে এই জিনিসটাতে গুরুত্ব দিবেন। বাজারে অনেকগুলো বই আছে, প্লাস হচ্ছে হলো যদি বাদও দেন, হচ্ছে আপনার গত বছরের, কবে থেকে, গত বছর হচ্ছে মে মাস থেকে, আরো যদি একটু কমাইতে চান আগস্ট থেকে ধরতে পারেন। তাহলে আগস্ট থেকে হচ্ছে মে পর্যন্ত এই সময়টা অবশ্যই হচ্ছে আপনাকে পড়তে হবে, কারণ রিসেন্টের প্রশ্ন এখান থেকে দিবে। এনএসআই প্রশ্নের একটা বড় জিনিস হচ্ছে, এনএসআই হচ্ছে 2:1 জিনিসটা ফলো করে। 2:1 কি, 2 ভাগ হচ্ছে বাংলাদেশ বিষয়গুলো থেকে প্রশ্ন করে, বা প্লাস হচ্ছে ভূগোল থেকে প্রশ্ন করে, এবং 1 ভাগ হচ্ছে হলো আপনার ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে আপনাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং হচ্ছে ভূগোলের মধ্যে। এর মধ্যে কিসে জোর দিতে হবে, এর মধ্যে যেগুলো জোর দিতে হবে সেটার মধ্যে সবচেয়ে প্রথমে আছে সেটা হচ্ছে সাম্প্রতিক অবশ্যই। এবং সাম্প্রতিক থেকে আপনি ধরতে পারেন, যদি আপনাদের ধরেন 30টা প্রশ্ন হইলো, এই 30টা প্রশ্নের মধ্যে দেখবেন যে আপনার 15টা প্রশ্নের মতো হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মিলে আসবে সাম্প্রতিক। সো আপনার, বা হচ্ছে রিসেন্ট ফিক্স জিকে যেগুলো আমরা বলি, এটা হচ্ছে মিলে আসবে। সো আমরা কি করব, রিসেন্টটাকে অবশ্যই বেশি গুরুত্ব দিব। তো সাম্প্রতিকে পড়ার পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখন কথা হতে পারে যে ভাই, এখনকার সময় মুক্তিযুদ্ধ কি পড়তে হবে আসলে। আমি বলতেছি হ্যাঁ, পড়তে হবে, কারণ মুক্তিযুদ্ধ এমন একটা জিনিস যেটা কখনো হচ্ছে বাদ হয়নি। ঠিক আছে, এবং আপনি এনএসআই তে যেতেছেন, এনএসআই তো হচ্ছে মুক্তিযুদ্ধ অবশ্যই লাগে। এনএসআই তো হচ্ছে মুক্তিযুদ্ধ, প্লাস হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী আন্ডারে, এই জন্য প্রধানমন্ত্রী আন্ডারে বা হচ্ছে প্রধান উপদেষ্টা আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, বা হচ্ছে যে কর্মকাণ্ড গুলো আছে, এগুলোকে আমার দেখতে হবে। যেমন আপনি যদি দেখেন ইপিজেড নিয়ে প্রশ্ন আসছে, ঠিক আছে, তারপরে কিতে ব্যবসা, আমি যদি আরেকটু গভীরে যাই তাহলে হচ্ছে ব্যবসা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এর মানে কি, প্রধান উপদেষ্টার আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে বা হচ্ছে যেখানে বিনিয়োগ নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, সেখান থেকে হচ্ছে আমার খুব বেশি প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। ফোর্থ যে বিষয়টা দেখতে হবে, 4 নাম্বার বিষয়, 4 নাম্বার যে বিষয়টা, সেটা যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের অর্জন দেখতে হবে। কি দেখতে হবে, বাংলাদেশের অর্জন। বাংলাদেশের অর্জনটা কি জিনিস, বাংলাদেশের অর্জন হচ্ছে আপনার বিভিন্ন সংস্থা থেকে সে যে সুযোগ সুবিধা পেয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থা যে হচ্ছে সে সদস্যপদ লাভ করছে, এছাড়া হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে যে সে ঋণ পাচ্ছে। ঠিক আছে, সবগুলোই কিন্তু তার অর্জনের মধ্যে পড়ে। ঠিক আছে, তো বাংলাদেশের যে কোনো অর্জন আপনাকে পড়তে হবে। এরপরে কি পড়তে হবে, এরপর থেকে শিল্প যদি ধরেন, শিল্প ধরলে রিসেন্টের সাথে রিলেটেড শিল্পগুলো পড়তে হবে। রিসেন্টে আপনার কি কি শিল্পর সাথে কাজ করতেছে এগুলো একটু পড়তে হবে ভালো করে। তারপর হচ্ছে অর্থনীতি রিলেটেড, এখানে আবার ব্যাংকিং দরকার নাই। ঠিক আছে, এখানে অর্থনীতি মানে হচ্ছে আপনার আয়, যেমন হচ্ছে এখন ট্যাক্স জিডিপি নিয়ে খুব বেশি কথা হচ্ছে। ট্যাক্স জিডিপি রেশিও কত, 10.5%। এটা হচ্ছে আইএমএফ চাইছে। ঠিক আছে, আইএমএফ চাইছে হচ্ছে 10.5%।
তো এটা করার জন্য বাংলাদেশ সরকার কি করলো, বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছিল হচ্ছে আপনার এনবিআর কে হচ্ছে ভেঙে দেওয়া। কারণ কি, এটা হলে আপনার ডিসেন্ট্রালাইজেশন হবে, ডিসেন্ট্রালাইজেশন হইলে হচ্ছে কাজ করাটা সহজ হবে। তো তারা হচ্ছে চাইছে কি এটাকে হচ্ছে ভেঙে দিতে, তো এই জন্য হচ্ছে তারা ভেঙে দিতে সংস্কার করছে, সংস্কার করে হচ্ছে আপনার কি দেখাইলো, তারা হচ্ছে আপনার কি বলে আইএমএফ এর যে ঋণ নেক্সট টাইম নিতে হবে ওইটার প্রতি হচ্ছে তারা একটু এক পাগায় গেল। তাহলে এরকম করে হচ্ছে আমার অর্থনীতি রিলেটেড, এটা অবশ্যই হচ্ছে রিসেন্টের সাথে রিলেটেড, অবশ্যই ফিক্সড জিকে পড়তে হবে কিন্তু রিসেন্টের সাথে রিলেটেড। তারপরে কি দেখতে হবে, আমি একটা জিনিস বলে নিই, এখানে সিলেবাসটা হচ্ছে বিসিএস এর সিলেবাস, এমএসএর সিলেবাসটা পুরোপুরি হচ্ছে বিসিএস এর সিলেবাস। বিসিএস এর জন্য যারা পড়তেছেন তাদের জন্য হচ্ছে আপনার এমএসএ খুব বেটার। হ্যাঁ বলেন ভাইয়া। হুম। পাস মার্ক নিয়ে একটা গুজব কিংবা উড়া কথা চলতেছে এখন, পাস মার্ক নাকি 50% না। আপনি পাস করে লাভ নেই আসলে, ঠিক আছে, পাস করে লাভ নেই, কারণটা আমি বলতেছি, কারণটা হচ্ছে আপনার এখানে টিকাটা হচ্ছে মেন। সো পাস করে আসলে লাভ নেই। আমরা তো পরীক্ষা দিছি, পরীক্ষার মার্ক ডিফারেন্স খুব কম থাকে, যেহেতু তাদের সিট সংখ্যা কম থাকে, তো এই জন্য হচ্ছে তারা টিকা কম। হ্যাঁ, সো যেহেতু টিকার কম সেহেতু আপনার গ্যাপটা খুব বেশি থাকে না। আপনি হচ্ছে 10-এর ডিফারেন্স হয়ে গেলে, সরি 4-5-এর ডিফারেন্স হয়ে গেলে দেখবেন যে আপনি আর টিকবেন না। এমন হয়েছে যে আমার কোন একটা পরীক্ষায় 3 না 4-এর ডিফারেন্স ছিল, পাস করে নাই। তো এখানে 50%-এর পাস না, এখানে হচ্ছে আপনার তারা যতজন পরীক্ষা দিতে দিবে ওইটাই হচ্ছে পাস মার্ক, যে 50% লোক ওটা আপনার মাথার মধ্যে নেওয়া দরকার নেই। তো এখানে হচ্ছে খুব আপনি ভুল করতে পারবেন না, এখানে হচ্ছে খুব ভালো পরীক্ষা দিতে হবে, মানে অ্যাটলিস্ট হচ্ছে 85 টাইপের উত্তর দিতে হবে, 85 বা হচ্ছে 90 পাবেন এরকম টাইপের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং 85-এর নিচে পাইলে দেখবেন যে হচ্ছে আপনার আস্তে আস্তে চান্সটা কমে যাবে, ঠিক আছে। এবং এমন না যে, আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানে যে ফিক্সড জিকে গুলো আছে, এই ফিক্সড জিকে গুলো অবশ্যই ফার্স্টে যে কাজ করবেন প্রিভিয়াস যত প্রশ্ন আছে, প্রিভিয়াস বলতে হচ্ছে জব জব সলিউশন, মানে এই আইবিএ না, মানে জব সলিউশন প্রশ্ন বলতেছে, জব সলিউশনের সব প্রশ্ন শেষ করবেন, কারণ এখানে রিপিট প্রশ্ন আসে, এই জায়গাতে রিপিট প্রশ্ন আসে, ঠিক আছে। রিপিট প্রশ্ন যেহেতু আসে তাহলে আমার আগে ফিক্স প্রিভিয়াস সব পড়তে হবে, প্রিভিয়াস সব পড়ার পরে হচ্ছে যেগুলো হচ্ছে মানে আমার গুরুত্ব বেশি দিতে হবে এগুলো কথা বলতেছে কি। আর এখানে সিলেবাসটা হচ্ছে বিসিএস রিলেটেড, সো এই জন্য দেখা যায় যে এনএসআই ম্যাক্সিমাম তারাই হচ্ছে ভালো করে যারা হচ্ছে বিসিএস কেন্দ্রিক পড়ালেখা করছে এবং কিছুদিন পরে বিসিএস এর জন্য তারা হচ্ছে চলে যায়। কিন্তু যখন দেখা গেছে যে ম্যাক্সিমামই হচ্ছে বিসিএস এর জন্য চলে যায়, তখন একটা নতুন নির্দেশনা করছিল আজকে থেকে 2-3 বছর আগে, সেটা হচ্ছে 5 বছর একটা চুক্তি করে নিচ্ছে, ঠিক আছে। এই 5 বছর চুক্তিটা করার কারণে যেতে পারে না, ঠিক আছে, বা হচ্ছে তাদেরকে আটকায় দেয়। তো এখানে তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে আপনি যাই পড়বেন বিসিএস কেন্দ্রিক পড়া করতে হবে, এই হলো বিষয়টা। তো যেটা বলতেছিলাম, এই অর্থনীতি বললেন, শিল্প বললেন, বাংলাদেশের অর্জন, প্রধান উপদেষ্টা যে আন্ডারে যেসব সংস্থাগুলো আছে এবং বিনিয়োগ, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক, এগুলোকে হচ্ছে বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, প্রশ্ন ভাই করবেন কেউ? হ্যাঁ ভাই, প্রিভিয়াস কোশ্চেন বলতে কি মানে আইবিএ যেগুলো নিয়েছে না সেইগুলা না না নাকি? না, সব সব জব সলিউশন বললাম না, মানে আচ্ছা এখানে রিপিট প্রশ্ন করে, রিপিট রিপিট বলতে বুঝেন না মনে হয়, রিপিট বলতে হচ্ছে যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসছে যে কোশ্চেন ব্যাংক দেখে দেখে প্রশ্ন করে, ঠিক আছে, যেহেতু কোশ্চেন ব্যাংক দেখে দেখে মাঝে মধ্যে প্রশ্ন করে, এই জন্য হচ্ছে আপনি আপনি কি করবেন, প্রিভিয়াস প্রশ্ন করবেন। আচ্ছা, সংবিধানটা দেখবেন, সংবিধানটা এখন গুরুত্বটা একটু কম, ঠিক আছে, তাও সংবিধানটা দেখতে বলবো, আপনারা ভালো করে রিডিং করবেন, বিশেষ করে এক থেকে এক থেকে হচ্ছে 3 নম্বর অধ্যায় তো মাস্ট মুখস্থ করতে হয়, এবং হচ্ছে ওই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আপনি ভালো করে পড়বেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে আসার সম্ভাবনা খুব বেশি, এটা একটু ভালো করে পড়বেন। এরপরে কি বলবো, এরপরে হচ্ছে অর্থনীতি বলছি, জাতিগোষ্ঠী, আদমশুমারি, এগুলা হচ্ছে যেগুলো রিসেন্টের সাথে আছে, আপনাদের রিসেন্টের হয়তো শীত দেওয়া আছে,
রিসেন্টের সাথে রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখবেন। তাহলে এই হচ্ছে আমার বাংলাদেশ বিষয়াবলীর বিষয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যেটাকে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। বারবার দেখছেন যতবারই কথা বলতেছিলাম ওয়ার্ল্ড জিওগ্রাফি খালি মুখ মুখ দিয়ে আসতেছিল প্রশ্ন যখন করতেছিলাম। এক নম্বরে যেটা কমপ্লিট করবেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে বৈশ্বিক ইতিহাস পড়বে, বৈশ্বিক ইতিহাসও কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে। তাহলে এখানে হিউজ একটা পড়া, এই জায়গাটা হিউজ পড়া। কিভাবে? আপনার প্রথমত পড়তে হবে কি, আপনি যদি বেসিক ভিউ ধরেন, বেসিক ভিউর ক্ষেত্রে হচ্ছে প্রথম অধ্যায় আসছে হচ্ছে আপনার ওই যে সভ্যতা, সভ্যতা পড়তে হবে। দ্বিতীয়ত গেল হচ্ছে কি আপনার ইতিহাস, বিভিন্ন ইতিহাস আছে, কোল্ড ওয়ার মানে বিভিন্ন হচ্ছে যুদ্ধের কথা বলা আছে, এটা পড়তে হবে। তৃতীয় কি জিনিস, তৃতীয় হচ্ছে আপনার বিভিন্ন দেশ সম্পর্কিত বলা আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলো বিশেষ করে হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান, তারপর যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ফ্রান্স, কানাডা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যুক্তরাজ্য। এই কয়েকটা বেশি ভালো করে পড়তে হবে। তো এটা পড়ার পরে কি করবেন, এটা পড়ার পরে হচ্ছে আপনার আমি তাহলে হচ্ছে বিভিন্ন যুদ্ধ পড়লাম, তারপরে হচ্ছে দেশ নিয়ে পড়লাম, তারপর হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে কোশ্চেন আছে, যে আপনাদেরকে জব সলিউশন পড়তে বলছি না, জব সলিউশনে দেখবেন যে প্রত্যেকটা দেশ থেকে কিছু স্পেশাল কোশ্চেন আছে, এগুলো হচ্ছে বারবার রিপিট করে, ওই কোশ্চেন গুলো হচ্ছে শেষ করবেন ঠিক মতো। এই শেষ করার পরে 2 নাম্বার যেটা ধরবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার আন্তর্জাতিক নিরাপত্তা এবং ক্ষমতা। এখানে হচ্ছে আপনার অনেকগুলা চুক্তি আছে, সরি এখানে অনেকগুলা হচ্ছে কি আছে জানি, চুক্তি টাইপেরই তো, মানে হচ্ছে হ্যাঁ চুক্তি টাইপের অনেক কিছু আছে, এগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। নিরাপত্তা নিয়ে হচ্ছে আপনার বিভিন্ন দল গঠন হয়েছে, যেমন হচ্ছে এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধরেন ন্যাটো তো গুরুত্বপূর্ণ ছিলই, আনজুস, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এরকম কিছু কিছু জিনিস আছে যেটা গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের সাথে 5 রিলেশনটা, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার এই নিরাপত্তা জনিত যেগুলো আছে, এই নিরাপত্তার মধ্যে হচ্ছে নিরাপত্তা আপনার বিশ্বযুদ্ধ থেকেও কিছু বিষয় আছে, পরবর্তী জিনিসও কিন্তু আছে। তো সবগুলো আমাকে একটু দেখতে হবে। 3 নাম্বার যেটা ধরবেন সেটা হচ্ছে অবশ্যই, মানে আমি আসলে 2 নাম্বারটা এখন বলা ঠিক হয়নি, 2 নাম্বারে ধরতে পারেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কি বললাম? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে, মানে আপনার আইবিএ প্রশ্ন করে আর জাতিসংঘ থেকে আসে না এরকম হইতেই পারে না। তো জাতিসংঘ এবং জাতিসংঘের যে সংস্থাগুলো আছে এগুলা থেকে হচ্ছে প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং বিশেষ করে বড় বড় পরীক্ষাতে আইবিএ অবশ্যই জাতিসংঘ থেকে প্রশ্ন করে। তারপর বাংলাদেশের সাথে এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে সবচেয়ে বেশি কাজ, ঠিক আছে। তো এই জন্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোকে হচ্ছে বেশি গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে সিডো, সিডি, বিমস্টেক এগুলো হচ্ছে, তারপর সার্ক, এগুলোতে হচ্ছে বর্তমান সময় খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এগুলো সবগুলোরই সদর দপ্তর হচ্ছে ঢাকায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি হচ্ছে, এগুলোকে আমরা ভালোভাবে গুরুত্ব দিব। মানে সদর দপ্তর, সার্কের সদর দপ্তর না, সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, কিন্তু সার্কের কিন্তু কৃষি কেন্দ্র হচ্ছে আবার ঢাকাতে। তো এরকম কিন্তু একটা প্রশ্ন আসছিল। ভাই এরকম মিস করে গেছে, একটু আমার যদি বলতেন। কোনটা মিস করছেন ভাই? ওই যে ভাই সার্কের জিনিসটা, সার্কের কোথায় কোথায় কি যে বললেন। সার্কের কথা বলছি যেটা, সেটা হচ্ছে দাঁড়ান ভাই। এই যে সার্কের যে কেন্দ্র আছে না ঢাকাতে, কৃষি কেন্দ্র, এটা কিন্তু ঢাকাতে। ঢাকা রিলেটেড যেসব প্রতিষ্ঠানগুলো আছে, আমি বলতেছি ঢাকা রিলেটেড যেসব প্রতিষ্ঠানগুলো আছে এগুলো পড়তে হবে, যেমন সিডিপি এর কথা বললাম। তারপর হচ্ছে আপনার বিমস্টেকের সাথে ঢাকা বাংলাদেশ যুক্ত এখন, বাংলাদেশের একটা চেয়ারম্যান, ঠিক আছে। তো এগুলাকে হচ্ছে ভালোভাবে গুরুত্ব দিতে হবে। তারপরে হচ্ছে খুব রিসেন্টের সাথে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো, যেমন G7, তারপর হচ্ছে বিমস্টেক কথা বললাম, ওপেক, ওপেক প্লাস, তারপরে হচ্ছে ওপেক, ওপেক প্লাস, এরপর জানি কি ভুলে গেলাম, আচ্ছা ইউরো,
ইউ আর কি, মানে হ্যাঁ ইউ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছি, আর এদিকে হচ্ছে এনডিবি, ব্রিক্স, ঠিক আছে, এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এগুলাকে হচ্ছে আমরা ভালোভাবে শেষ করতে হবে। তো সেকেন্ড আমার পয়েন্টটা হচ্ছে বললাম, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, দ্বিতীয়টা বললাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তৃতীয়টা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতা, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে জাতিসংঘকে। আর 4 নাম্বার যদি বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন যে সাম্প্রতিকের সাথে রিলেটেড প্রশ্ন, এবং সাম্প্রতিকের সাথে রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে একটা পার্ট হচ্ছে এই জিকের একটা পার্ট হচ্ছে সায়েন্স, এই জন্য আপনারা এখানে যোগ করলে হচ্ছে সব মিলাতে পারবেন না। একটা পার্ট হচ্ছে সায়েন্স থেকে আসে, সায়েন্স থেকে আসে, এবং মাঝে মাঝে দেখা যায় যে এই পার্টটাতে একসাথে আইসিটিও মিক্স করে দেয়, ঠিক আছে, বা আইসিটি আলাদা 10 মার্ক থাকে, অথবা এখানে আইসিটি একবারে যুক্ত করে দেয়। তো এই জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, ওই পার্টটাকে হচ্ছে গুরুত্ব দিতে হবে। এবং আইবিএ বর্তমান সময়ে যে প্রশ্নগুলো করতেছে ম্যাক্সিমামই হচ্ছে সায়েন্স এবং আইসিটি বেশি পরিমাণে দিচ্ছে। মানে এটা হচ্ছে আগে বিএ বিএম করতো, বা হচ্ছে আগে আর্টস ফ্যাকাল্টি করতো, মাঝখান দিয়ে করছে, কিন্তু আইবি বর্তমান সময়ে এই সায়েন্সের প্রশ্নগুলো খুব বেশি দিচ্ছে, এবং এই জন্য অন্যান্য যে আপনারা যেমন আর্টস এবং কমার্সের ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা হচ্ছে খুব চিল্লাফাল্লা করতেছেন এটা নিয়ে। সো যাই হোক, তো তার এখানে সায়েন্স থেকে প্রশ্ন আসবে, এবং সায়েন্স একটা হিউজ জিনিস। সো এখানে আসলে আপনাকে বলার কিছু নাই, বেসিকের থেকে যদি পারেন এখানে উত্তর দিবেন, ঠিক আছে। তবে আপনার এখানে প্রথমত যেটা হচ্ছে, এখানে একটা এক্সাম স্ট্র্যাটেজি ফলো করবেন। এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে? এক্সাম স্ট্র্যাটেজি হবে যে যখন আপনি হচ্ছে পড়তে মানে পরীক্ষা দিচ্ছেন, তখন হচ্ছে আপনি কত মার্ক অ্যান্সার করতেছেন, ঠিক আছে। এখন দেখতেছেন আপনার কাছে প্রশ্ন সহজ লাগছে, তাহলে মনে রাখবেন যে প্রশ্নর মার্ক অনেক বেশি হবে। আপনার কাছে প্রশ্ন কঠিন লাগতেছে, কিন্তু হচ্ছে বাকিরা আবার খুব ধুমায় দাগাইতেছে, তাহলে হচ্ছে আপনি পারতেছেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা মিডিয়াম টাইপের হয়েছে। আর একটা হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনিও পারতেছেন না, আপনার পাশের জন্য হচ্ছে আকাশের তাকায় রয়েছে, তাহলে হচ্ছে দুই মানে প্রশ্ন হচ্ছে কঠিন হয়েছে। তো প্রশ্ন যদি সহজ হয় তখন হচ্ছে দেখা যাবে যে আপনাকে টার্গেটই রাখতে হবে, আবার 90 টাচ করতে হবে, ঠিক আছে। কারণ এখানে নাম্বারটা অনেক বেশি আসে, আমি বারবার বলতেছি এটা অন্যান্য পরীক্ষার মতো না। অন্যান্য পরীক্ষাতে হয়তো 65 পায়ে আপনি পাস করতে পারবেন, 60 পায়ে পাস করতে পারবেন, কিন্তু এই জায়গাতে হচ্ছে আপনি যদি রিটেনে হচ্ছে আসতে হয়, তাহলে এখানে ভালো একটা মার্ক পাইতে হবে, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে যদি সহজ প্রশ্ন হয় সেক্ষেত্রে 85 থেকে 90 টাচ করার একটা থাকা লাগবে। আর যদি প্রশ্ন একটু মিডিয়াম বা একটু কঠিন টাইপের হয় তখন আপনি 70 75 এখানে গেল হয়তো বা আসতে পারে, বাট নাও আসতে পারে। তো 80টা তখন হয়তো বা একটা সেফ জোন হিসেবে আপনি ধরতে পারেন। তো এই হচ্ছে আপনার এক্সাম স্ট্র্যাটেজি। পরীক্ষাতে ফার্স্টে শুরু করবেন হচ্ছে ম্যাথ বাদে বাকিগুলো, লাস্টে যায় ম্যাথ দিবেন, এবং হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনি অর্ধেক, মানে যদি 1 ঘন্টা পরীক্ষা হয় তাহলে 30 মিনিট রাখবেন হচ্ছে ম্যাথের জন্য, বা সর্বনিম্ন 25 মিনিট। আর হচ্ছে আপনি বাকি যে সময়টা আছে এটা হচ্ছে এখানে দিবেন পুরোপুরি। এবং জিকে তো হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে কম লাগে সময়, কারণ এখানে ম্যাক্সিমাম মুখস্থ। সো আপনি হচ্ছে ফার্স্টের দাগাতে কি দাগাবেন, যেটা জানার সাথে সাথে আপনি পারেন ওটা হচ্ছে পরীক্ষাতে দাগাবেন ফার্স্টে, আর যেটা হচ্ছে পারেন না সেগুলো হচ্ছে দাগায় রেখে যাবেন। এবং পরবর্তীতে আপনি যখন মনে করেন বাংলা বা ইংরেজি দিলেন, দেওয়ার পরে আইসা আবার ট্রাই করবেন, দেখবেন যে হয়েছে কি। আর ম্যাথ দেওয়ার আগে একবার শেষ করে ফেলবেন, ম্যাথ দেওয়ার সময় এগুলো নিয়ে আর ভাবার দরকার না। যদি লাস্টে 1 মিনিট থাকে তাহলে হচ্ছে আপনি জিকে বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, এগুলো সবগুলো একবার চেক দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার এক্সাম স্ট্র্যাটেজি। আর এক্সাম স্ট্র্যাটেজি তো ফার্স্টে হচ্ছে বললাম যে ম্যাথ বাদে যে কোনো কিছু। আর জিকে সময় হচ্ছে পুরোপুরি মাথা ঠান্ডা, মানে হচ্ছে অন্য কোনো দিকে দেখার দরকার নাই, খালি এক ধ্যানের মধ্যে থাকবেন। কারণ জিকেটা হচ্ছে আপনি যা পড়ছেন সেটা যদি আপনি মাথা ঠান্ডা না করতে পারেন তাহলে হচ্ছে উত্তর করতে পারবেন না। কারণ হচ্ছে মাথা আপনি অনেকগুলো উত্তর একসাথে আসবে, সো মাথা ঠান্ডা করে এখন উত্তর দিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন। তাহলে আমি আজকে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ে অনেকগুলো কথা বলছি। এখন যদি কারো কোনো প্রশ্ন উত্তর না দেওয়া হয়ে থাকে তারা হচ্ছে আমাকে প্রশ্ন করবেন। আর আপনাদের এখানে যেটা হচ্ছে খুব কষ্ট হইতেছে যে স্যার এটা আমি আসলে বুঝতেছি না কি পড়বো, বা এটা কিভাবে পড়বো না কি পড়বো, এই বিষয়ে এরকম যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ভাইয়া আপনাদের সায়েন্সের ব্যাপারটা নিয়ে যদি একটু আইডিয়া দিতেন। সায়েন্সে হিউজ পড়া,
ঠিক আছে, আপনাদের আইসিটি যে নিবে সে হচ্ছে সায়েন্সের এটা নেওয়ার কথা। আপনি যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে একটু আগে দেখছেন কতটুকু প্রশ্ন আসছে, আপনাদেরকে একটু আগে দেখাইছি। দাঁড়ান একটু, ভাই প্রশ্ন কি 100টা হবে না 80টা হবে? প্রশ্ন 100টা হবে। দেখেন, হাই এনার্জি ইলেকট্রন, তারপর হচ্ছে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন, তারপর হচ্ছে আপনার তো প্রশ্ন কিন্তু অনেক আছে, হ্যাঁ। তারপরে সমুদ্র পানিতে কতটুকু পরিমাণে লবণাক্ততা থাকে, আর খুব আনকমন টাইপের, মানে এগুলো যে আপনি মানে পড়ে আসছেন এরকম নয়, অনেকগুলো প্রশ্ন বেসিক থেকে দেওয়া লাগে। তাইলে তো ভাই দেখা যাচ্ছে সায়েন্সই হচ্ছে আমাদের একিলিস হিল। হ্যাঁ, দুর্বল পয়েন্ট, অবশ্যই দুর্বল পয়েন্ট। কারণ হচ্ছে এটা পাশাপাশি সায়েন্স আপনাকে পড়তে হবে। সায়েন্স আমি একটু করছিলাম, একটু দাঁড়ান এখানে। আর কারো কোনো প্রশ্ন, বাকি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এটা সলভ করতে গিয়ে আমি ফিল্ড স্টাফের ওটাও দেখছিলাম, তারপর ফিল্ড অফিসার ওগুলোও করতেছিলাম। ফিল্ড স্টাফ যদিও 17 গ্রেড আর কি স্যার, সেটা তো জানেন নিশ্চয়ই। কিন্তু স্যার প্রশ্নগুলো দেখলাম খুব বেশি মানে মানে এই 16 গ্রেড 17 গ্রেডের সাথে মিলে না আর কি, এগুলো অনেকটা 11 গ্রেড 10 গ্রেড নবম গ্রেডের প্রশ্নের মতো হয়েছে ফিল্ড স্টাফের প্রশ্ন পর্যন্ত। ওগুলাও কি স্যার তাহলে এভাবেই হবে? না 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 না, আপনার আপনার যেটা হচ্ছে 17 গ্রেডের বা 16 গ্রেডের, এখানে হচ্ছে আপনার পুরোপুরি জব সলিউশন টাইপের। জব সলিউশন পড়বেন, খুব ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। জি আচ্ছা, আপনার হচ্ছে প্রশ্ন আসছে হলো সায়েন্সের থেকে, প্রশ্ন আসছে হলো অ্যাটমের গঠন, চৌম্বকত্ব, আলো, শক্তি, তরঙ্গ, রাসায়নিক পদার্থ, জীববৈচিত্র্য, ভাইরাস, প্রাণী জগৎ, রক্ত সঞ্চালন, খাদ্য পুষ্টি। তারপর হচ্ছে বাড়ি, আর আধুনিক বিজ্ঞান থেকে আসছিল বাড়িমণ্ডল, পৃথিবী সৃষ্টি, তারপর হচ্ছে টেকটনিক প্লেট, মানে এগুলো অনেকটা ভূগোলও ধরতে পারেন, বায়ুমণ্ডল, বিবিধতা। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসছে। আমি আবার একটু বলি, অ্যাটমের গঠন, তারপরে হচ্ছে চৌম্বকত্ব, আলো, শক্তি, ঠিক আছে, তারপরে হচ্ছে রাসায়নিক পদার্থ, তারপর হচ্ছে জীববৈচিত্র্য, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রাণী জগৎ, তারপরে হচ্ছে খাদ্য পুষ্টি, আর আধুনিক বিজ্ঞান হচ্ছে পৃথিবী সৃষ্টি, বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বায়ুমণ্ডল। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনার বিজ্ঞানের প্রশ্ন আসছে। তো তারা প্রশ্ন নর্মালি এই জায়গাগুলো থেকেই দেয়। খুব একটা মানে ছোটখাটো, মনে করেন 3টা প্রশ্ন দিলে একটা প্রশ্ন হয়তো বা ছুটতে পারে, এবং ম্যাক্সিমাম প্রশ্ন এই কয়েকটা থেকে দিছে। তো এই জায়গাগুলোকে হচ্ছে ভালো করে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? আবার বলতেছি, এটা আইবি এর নিজস্বতা না, আইবি এ তার প্রশ্নটা করবে, নিজস্বতা অবশ্যই রাখবে, এবং এনএসআই প্যাটার্নটাও ফলো করবে। এনএসআই কিন্তু বিজ্ঞান থেকেও প্রশ্ন হচ্ছিল, আইবি নিজেও বিজ্ঞান থেকে প্রশ্ন করতে ভালো লাগে। আইবি এর প্রশ্নের মধ্যে 3টা জিনিস কমন থাকে, একটা হচ্ছে, যদি পুরোপুরি প্রশ্ন বলি, একটা হচ্ছে 5টা অ্যান্সার থাকবে। 2 নাম্বার যে জিনিসটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে বেশি পরিমাণে সিনোনিয়ামস অ্যান্টোনিমস থাকে। আর এই জায়গাতে হচ্ছে আপনার বিজ্ঞানের টাচটা খুব ভালো থাকে। তবে যেটা দেয় এটা খুব বেসিক টাইপের প্রশ্ন, মানে আপনি বেসিক যদি ক্লিয়ার থাকে বিজ্ঞান টাইপের, তাহলে হচ্ছে আপনি ইজিলি পারবেন। মুখস্থ বিদ্যা করে যাবেন, আসলে লাভ নেই, কারণ ডিরেক্টলি প্রশ্ন বই থেকে তুলে দেয় না। ঠিক আছে, হ্যাঁ, একজনে হাত তুলছেন, মোয়াজ হোসেন জুন্নন। আচ্ছা হ্যালো ভাইয়া, হ্যাঁ একটা জিনিস হলো সেটা হচ্ছে ধরেন এই যে কম্পিউটার থাকতে পারে, যতটুকু জানি হ্যাঁ, কম্পিউটারের একটা কম্পিউটার করতে পোর্শন পারে। থাকে। আমি কম্পিউটার নিয়ে আজকে কথা বলবো না, জেনারেল নলেজ নিয়ে বলতে জন্য বলতেছিলাম। আচ্ছা কম্পিউটার, তাহলে ঠিক আছে, কম্পিউটার যদি বলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারের ওই যে বেসিক সবগুলা ফাংশন গুলা সবগুলা চ্যাপ্টার থেকে প্রশ্ন করছে। পেরিফেরাস, সরি, বুঝতে পারছি। পেরিফেরালাস, তারপর ইতিহাস, অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে সিপিইউ, হার্ড ডিস্ক, ঠিক আছে, এগুলো থেকে। তারপর নম্বর সিস্টেম থেকেও মাঝে মধ্যে একবার প্রশ্ন করছে। তারপর হচ্ছে ইন্টারনেট থেকে ভালো প্রশ্ন, সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে পূর্ণরূপ, কোনটার পূর্ণরূপ কি, কি হবে বুঝতে পারছি ভাই। ঠিক আছে, কমিউনিকেশন। ওই তাহলে আর দেখে নিতে, প্রিভিয়াস দেখে নিতে হবে আর কি। হ্যাঁ প্রিভিয়াস গুলো দেখে নিতে হবে আর কি, ব্যাংকের প্লাস হচ্ছে বিসিএস এগুলি। হ্যাঁ হ্যাঁ, আপনি বিসিএসটাকে ফলো করে ভালো করেন। আমি প্রথম দিকে বলতেছে
বিসিএসটাকে ভালো করে ফলো করেন, কারণ প্রশ্ন ম্যাক্সিমাম হচ্ছে বিসিএস কেন্দ্রিক। আপনারা যদি আমি লাস্টের প্রশ্নগুলা বলি, হ্যাঁ আমি একটু লাস্টের প্রশ্নগুলাতে যাই, কারণ তারা হচ্ছে এটা আইবি এর প্রশ্ন। যেমন হচ্ছে দোয়েল চত্বর, এটা বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে ঘোষণাপত্র, সংবিধানের বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন সংস্থা থেকে, এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, অর্থনীতির প্রশ্ন। তারপর হচ্ছে এটা বিসিএস এর প্রশ্ন না, এটা হচ্ছে খেলাধুলার প্রশ্ন। খেলাধুলা থেকে নর্মালি বিসিএস প্রশ্ন করেন, এটা হচ্ছে ব্যাংকে প্রশ্ন করে, এটা আইবি নিজস্বতা ধরে রাখছে। তারপর হচ্ছে পাট ও ছত্রাকের, এটা হচ্ছে কৃষি থেকে আসছে, ঠিক আছে, এটাও কিন্তু বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে সার্ক আবহাওয়া কেন্দ্র, এটা বিসিএস এর ডিরেক্ট প্রশ্ন। এগুলা সব মানে এই একটা বাদ দিয়ে যেটা বললাম, এটা বাদ দিয়ে বাকি সবগুলো ডিরেক্ট প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে দেশের প্রথম তরলীকরণ গ্যাস, এটা হচ্ছে আপনার রিসেন্ট প্রশ্ন, কিন্তু বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে জাতীয় মূল্য সংযোগ, এটা তো ডিরেক্ট প্রশ্ন তুলে দিছে, ঠিক আছে, রিপিট প্রশ্ন, এটাও বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে আপনার অ্যামাজন বনভূমি কোন ধরনের বনভূমি, এটাও বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে কিসের প্রশ্ন, এটা হচ্ছে ভূগোলের প্রশ্ন, ঠিক আছে, ভূগোল থেকে প্রশ্ন করে। তারপর হচ্ছে সংবিধান, এটা সংবিধানের প্রশ্ন, মানে বিসিএস এর প্রশ্ন। তারপর হচ্ছে মিলেনেশিয়া অঞ্চল, কোন দেশটা হচ্ছে মিলেনেশিয়া অঞ্চল, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার যে পার্টটা আছে, মানে ইন্টারন্যাশনালে আপনি বিভিন্ন মহাদেশ পরিচিতি করবেন, যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি, এর মধ্যে অস্ট্রেলিয়ার যে পার্টটা আছে ওই জায়গার মধ্যে হচ্ছে এই যে মিলেনেশিয়ার কথা, তারপরে হচ্ছে আপনার মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, ঠিক আছে, ওশেনিয়া, এগুলো সবগুলো কথাবার্তা কিন্তু ওখানে বলা আছে। তারপরে হচ্ছে কি G7, এটা হচ্ছে আপনার ওই যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন, রাশিয়া যে বেড়ে গেল, রিপিট রিপিট প্রশ্ন। তারপর হচ্ছে আপনার সেই দ্বীপ যে হচ্ছে কোন প্রতিষ্ঠানের উদ্যোগে, এটা একটা ব্যাখ্যা টাইপের প্রশ্ন, মানে এটাও রিপিট প্রশ্ন বলতে পারেন, তবে এটা ব্যাখ্যা। মানে সিডি থেকে যেসব প্রশ্নগুলো আসছে, বিশেষ করে হচ্ছে সিডি কখন গঠিত হয়েছে, এটা ব্যাখ্যাতে দেখবেন যে এই ফাও হচ্ছে এদের সাথে রিলেটেড, ঠিক আছে। মানে সিডি যখন গঠন হয়েছে তখন ফাও হচ্ছে কি করছে, উদ্যোগ গ্রহণ করছে, এটা কথা বলা আছে। সো এটা হচ্ছে ব্যাখ্যা থেকে প্রশ্ন করছে, মানে তাও রিপিট প্রশ্ন। ওজোন স্তরের সুরক্ষা, ডিরেক্ট রিপিট প্রশ্ন পিসিএস এর। তারপর হচ্ছে প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে, এটাও ধরতে পারেন হচ্ছে বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে চীনের, আপনার অনেকগুলো প্রশ্ন আছে, আপনি দেখবেন প্রথম অধ্যায় যেটা বললাম বৈশ্বিক ইতিহাস যেটা বলতেছে, ওই চীনের মধ্যে আপনার এই চীনের প্রত্যেকটা জিনিস, চীনের কে রাজা ছিল, কে পরে কি হয়েছে, তারপর ছিল আপনার 1920 সালে হচ্ছে কে আসছে, তার হচ্ছে সান, সান আসছে হচ্ছে 1920 সালে, আর মাও সেতুং আসছে হলো 1949 সালে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা যে ইতিহাস আছে, এবং প্রত্যেকটা ইতিহাস একটার সাথে একটা রিলেটেড, চীনের ইতিহাস বলেন, আহ, প্রত্যেকটা দেশের ইতিহাস সাথে আরেকটা দেশের ইতিহাস রিলেশন আছে, ঠিক আছে। তো এই রিলেশন থেকে হচ্ছে প্রশ্ন আসছে সিল্ক রুট। এটা আপনি তখনকার রিসেন্ট প্রশ্ন ধরতে পারেন, তখন হচ্ছে ওয়ান বেল্ট কি বলে, ওয়ান রোড ইনিশিয়েটিভ। রোড, হ্যাঁ, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এটা থেকে হচ্ছে তখন খুব জনপ্রিয়তা ছিল, এবং কোয়াড তখন গঠিত হয়েছিল এটাকে দমন করার জন্য, ঠিক আছে। সো এটাকে রিসেন্ট হিসাবে ধরতে পারেন। তারপর হচ্ছে ফ্রিডম স্কোয়ার, এটা হচ্ছে ডিরেক্ট রিপিট করছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার সবচেয়ে মানে এডির প্রশ্ন এত রিপিট, আপনি মানে কোন ধরনের প্রশ্ন হইলে মানে এত রিপিট হয়। তারপর যদি আরো দেখেন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র, এটা কোনো পরীক্ষাতে আসে নাই, এটা হচ্ছে তাদের একটা নিজস্বতা প্রশ্ন দিচ্ছে। বাট আপনি যদি বৈশ্বিক ইতিহাস দেখেন, এটা আপনি একটু ভালো করে দেখতে পারবেন। সোভিয়েত ইউনিয়নের যে আপনার ওই গার্লস, সরি, কি বলে, দুটা নীতি ছিল, আহ, কি জানি নাম, 1989 সালে যেটা হচ্ছে দিছিল, যেটার জন্য হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, গ্রাউস হ্রাস, রাষ্ট্রনীতি। হ্যাঁ একটা হচ্ছে, আরেকটা হচ্ছে প্যারাস্তো নীতি নাকি নামটা, জি ভাই, এরকম একটা নীতি দুইটা ছিল। প্যারিস্ট্রিকা। পেরিস্ট্রয়িকা। প্যারাস্তো, হ্যাঁ। তো এই যে দুইটা নীতি হলো, এই দুটো নীতির পরে হচ্ছে আলাদা হয়েছে, আলাদা হওয়ার পরে এর মধ্যে হচ্ছে যে পার্টটা ছিল মুসলিম, মুসলিম পার্ট ছিল 6টা জায়গা, এই 6টা জায়গা থেকে হচ্ছে আপনি এখানে একটা উত্তর দিবেন, ঠিক আছে। টোটাল হচ্ছে কনফেডারেশন তৈরি হয়েছে, 15টা রাষ্ট্রের কনফেডারেশন, ওটা বলা যাচ্ছে কনফেডারেশন বলে। তো কনফেডারেশন মধ্যে 6টা আছে, এখান থেকে প্রশ্নটা আসছে। তারপর হচ্ছে উবান্তু, এটা হচ্ছে আপনার আইসিটির প্রশ্ন। তারপর হচ্ছে এটা এটা এই এটা হচ্ছে আপনার রিসেন্ট প্রশ্ন,
ঠিক আছে, এটা তখন হচ্ছে আপনার কানাডা হচ্ছে 36 রানে অল আউট হয়েছিল। আর লাস্টের প্রশ্নটা হচ্ছে চলচ্চিত্র থেকে, এটা হচ্ছে আপনার, এটা কিন্তু ওই যে তাদের নিজস্বতা মানে বজায় রাখছে যে কোনোটিই নয়, এই টাইপের একটা প্রশ্ন করা। মানে এটা অনেক বেশি করে, বাট এনএসআই তে একটু কম করে, কারণ এনএসআই প্যাটার্ন থাকে তো। তো আপনি যদি দেখেন, আমি আমার কথাগুলো যদি পুরোপুরি শুনে থাকবেন, দেখবেন বিসিএস এর কথা কতবার উল্লেখ করছে, তাহলে বিসিএস এর প্রশ্নগুলোই হচ্ছে এখানে তুলে দেওয়া হয়েছে। তা আপনার প্রথম টার্গেট হবে বিসিএস এর যে কোশ্চেন গুলো আসছে, বিসিএস বলেন অথবা হচ্ছে নন ক্যাডার বলেন, এই যে প্রশ্নগুলো আছে এগুলোর হচ্ছে একবার ঝাঁঝা করে ফেলা, বিশেষ করে ব্যাখ্যা সহ। যদি আপনি ঝাঁঝা করেন, আপনি দেখবেন যে 80 টাচ করে ফেলবেন। ঠিক আছে, 80 টাচ করা খুব ইজি আমার হিসাবে। আমরা পরীক্ষা দিচ্ছি তো, যদি পরিস্থিতি খুব কঠিন করে দেন হচ্ছে আপনি প্রশ্ন নামবে, উত্তর না মানে সরি নাম্বারটা নিচের দিকে আসবে, ধর হচ্ছে 70 বা হচ্ছে 72 এরকম আসবে। বাট যদি কোশ্চেন ওই আগের মতোই করে, তাহলে শিওর থাকেন যে 80 টাচ করবে। যেমন এখানে যে বিসিএস বিসিএস বলতেছি, বিসিএস উত্তর দিলেই তো আপনার 70 থেকে 80 আসা পড়ে। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে পড়তে হবে। এবং এখানে সবচেয়ে বড় কথা কি, আপনাকে একটা হিউজ টাইম দিয়ে রাখছে, মানে আপনার এত সময় লাগবে না। আপনি কি করবেন, আপনার হচ্ছে হাত চুলকাবে, তো হাত চুলকাতে যেয়ে আপনি হচ্ছে উত্তর আবার কয়েকটা ভুল দাগায় আসবেন, যেগুলো বাদ দিচ্ছেন ওগুলোর মধ্যে একটু দাগায় আসবে। ঠিক আছে, এই জিনিসটা আবার আটকে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো কাকে জানি এটা উত্তর দিচ্ছিলাম। বুঝতে পারছি ভাই, আমাকে। হুম, থ্যাঙ্কস। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? এর মধ্যে কোনো চ্যাপ্টার নিয়ে কোনো ঝামেলা থাকলে সেটাও বলতে পারে, কারো যদি কোনো চ্যাপ্টার নিয়ে ঝামেলা থাকে। ভাইয়া, বলেন। জিকের জন্য কি বেসিক ভিউ থেকে পড়তে হবে নাকি ডাইজেস্ট থেকে পড়লেও হবে? বেসিক ভিউ যদি পড়েন, সেটা হচ্ছে আমি বলবো কোশ্চেনটা সলিউশন করবেন। ঠিক আছে, আমি হলে আমি বেসিক ভিউ থেকে পড়তাম, কারণ বেসিক ভিউ একটা ফ্লো আছে। ঠিক আছে, আর ডাইজেস্টের মধ্যে ওই ফ্লোটা নাই, দেখবেন মাঝখান দিয়ে কতগুলো হচ্ছে তারা হচ্ছে ইম্পর্টেন্ট মনে করেন দেখে বাদ দিয়ে চলে গেছে। একটা ফ্লো থাকলে হচ্ছে আপনার পড়তে সুবিধা হবে। বেসিক বই একটা হিউজ জিনিস, যদি আগের থেকে পড়া থাকে তাহলে হচ্ছে পড়বেন, যদি আগের থেকে পড়া না থাকে তাহলে হচ্ছে ডাইজেস্ট থেকে হচ্ছে রিভিশন দিবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম, আর কারো কোনো প্রশ্ন? বা এখানে আমি বারবার বলতেছি, কারণ এখানে আমি যে চ্যাপ্টার, আমি যদি একটা চ্যাপ্টার পড়তে চাই কমপক্ষে 2 ঘন্টা লাগবে, সো বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা লাগবে। সো এই জন্য হচ্ছে আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকবো না। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে এমনিতে উপর দিয়ে বলে দিচ্ছি যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। যদি মনে করেন আরো বিস্তারিত জানা লাগে যে ভাই এই জায়গাতে আরো বিস্তারিত জানা দরকার, তাহলে হচ্ছে ওই জায়গাতে আমি যাবো। বর্তমানে কিন্তু কতগুলার আপনার সদস্যপদ বাড়ছে। ঠিক আছে, ওই জায়গাগুলোকে পড়তে হবে ইন্টারন্যাশনাল যখন পড়বেন, অর্গানাইজেশন যখন পড়বেন। যেমন হচ্ছে আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যেমন হচ্ছে সংস্থার মধ্যে ডাব্লিউটিও পড়বেন, কারণ ডাব্লিউটিও হচ্ছে 166টা সদস্য। জি20 পড়বেন, জি20তে এখন সদস্য 21টা। লাস্ট সদস্য থেকে আফ্রিকান ইউনিয়ন, যেটা হচ্ছে ভারতের সহযোগিতা হয়েছিল। ব্রিক্স হচ্ছে 10টা, ইউরোজোন হচ্ছে 20টা। ইউরোজোন বলতে কি বুঝেছে, যারা হচ্ছে ইউরো মুদ্রা এবং হচ্ছে ইউ দুটারই সদস্য, সরি একটা হচ্ছে ইউরো মুদ্রা ব্যবহার করে এবং ইউর সদস্য, তাদেরকে বলা হচ্ছে ইউরোজোন। এখানে সদস্য হচ্ছে 20টা। ঠিক আছে, তারপর সেনজেন মুক্ত দেশ হচ্ছে 29টা। সর্বশেষ হচ্ছে রোমানিয়া। সেনজেন মুক্তটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। ইউটা হচ্ছে ইউর সদস্য 27টা, কমনওয়েলথের 56টা গুরুত্বপূর্ণ। সর্বশেষ হচ্ছে টোগো। ইউনাইটেড নেশনের সেক্রেটারি 90টা, অল টাইম ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আইডিএতে হচ্ছে 175টা, ওআইসি তে হচ্ছে 57টা, ওয়ার্ল্ড ব্যাংকে হচ্ছে 189টা। আইএমএফ টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আইএমএফ এর আবার সদস্যও বাড়ছে। বলেন তো এখন আইএমএফ এর সদস্য কত? আইএমএফ এর সদস্য কত? আইএমএফ এর সদস্য হচ্ছে 100। 191। হ্যাঁ, সর্বশেষ কে? সর্বশেষ তো ভাই মনে নাই। নর্থ কোরিয়া। গুড। কে বলছে ভাইয়া? ভালো করছে ভাই, উত্তর কোরিয়া। ঠিক আছে, তারপর উত্তর হচ্ছে কোরিয়া। 57 টন, সেটা হচ্ছে আইভরি কোস্ট আছে হচ্ছে সর্বশেষ। ন্যাটো হচ্ছে 32টা।
ন্যাম হচ্ছে 121টা গুরুত্বপূর্ণ, দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ। আইএমএফ এর হচ্ছে বললাম 191টা। আইএমএফ এরটা হচ্ছে আপনার সরি 90তে মনে ছিল লিচেস্টাইন, 91তে আসছে হলো আপনার নাম কি উত্তর কোরিয়া, আর 89তে ছিল হচ্ছে নাউরু। তারপর হচ্ছে D8 এর সদস্য হচ্ছে 9টা, সর্বশেষ হচ্ছে আজারবাইজান। D8 টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে বাংলাদেশ সদস্য। তারপরে এনডিবি তো হচ্ছে 8টা। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন সংস্থার যে প্রধানগুলো আছে এর মধ্যে থেকে যদি বলেন কোন অর্গানাইজেশনটা গুরুত্বপূর্ণ, সেই হিসাবে হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কাউন্সিল, ইউরোপিয়ান কমিশন। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে ইপি এর আপনার প্রেসিডেন্ট নতুন ভাবে চেঞ্জ হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বেশি। আর উর্সুলা ভন্ডার লিয়ান, ঠিক আছে, উর্সুলা ভন্ডার লিয়ান সে হচ্ছে দেশ হচ্ছে জার্মানি, সে হচ্ছে আপনার ইসি প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং সে কিন্তু একটা সময় হচ্ছে শেখ হাসিনা আর হচ্ছে এই দুইজনের মধ্যে হচ্ছে আপনার সে একবার প্রভাবশালী হতো, শেখ হাসিনার প্রভাবশালী হতো। তো ওই হিসাবে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। তারপর ইসিবি প্রেসিডেন্ট হচ্ছিল কৃষ্ণা লাগার। আচ্ছা, ইসিবি প্রেসিডেন্ট, আচ্ছা উর্সুলা কিন্তু আবার এই কেন্দ্রীয় ব্যাংকেরও কিন্তু প্রধান আপনার প্রেসিডেন্ট ছিল একটা সময়। ঠিক আছে, তারপর সে ছেড়ে হচ্ছে ইউরোপিয়ান কমিশনের হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে, আর কৃষ্ণা লাগাতে সে হচ্ছে ইসিবির হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে। তো এই দুইটাই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের নাম কি বলেন তো দেখি, কি নাম? অ্যান্টোনিও গুতেরেস। ভলকার তুর্ক। গুড। অ্যান্টনিও গুতেরেস যে বলছেন সে হচ্ছে ধরা খেয়ে গেছে। এভাবে হচ্ছে হ্যাঁ ভাই, পরীক্ষিত বুঝবেন। এটা নামটা কিভাবে বুঝি নাই, যে আবার যদি কোশ্চেনটা ঘুরতে। ভলকের তুর্ক, ভলকের তুর্ক, তার বাড়ি হচ্ছে অস্ট্রিয়াতে। ভলকের তুর্ক, মানবাধিকার হাই কমিশন, আচ্ছা, মানব কমিশন খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রেসিডেন্টের মধ্যে শ্রীলঙ্কার নতুন একটা প্রেসিডেন্ট হয়েছে, নাম বলতে পারবেন? গুরুত্বপূর্ণ অনেক। অনুরা কুমার দিশা নায়েকে, সে হচ্ছে নতুন প্রেসিডেন্ট হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ভিয়েতনামের একজন হয়েছে, তার নাম হচ্ছে লুং কুয়ং, অনেক গুরুত্বপূর্ণ। আর প্রধানমন্ত্রীর মধ্যে হচ্ছে ফ্রান্সেরটা সবসময় গুরুত্বপূর্ণ থাকে। ফ্রান্সের যে হচ্ছে তার নামও এখন ফ্রাঁসোয়া। ঠিক আছে, মানে ফ্রান্স থেকে ফ্রাঁসোয়া বাইরু। ঠিক আছে, আর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমর সুরিয়া, তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার ইউএস এর ইস্যুটা ভালো করে পড়বেন। ঠিক আছে, ইউএস এর ইস্যু, আপনার কিছু কিছু ইস্যু আমি বলতে চাইছিলাম রিসেন্ট, এগুলো আপনাদের সাথে কথাবার্তা বলা হয়নি। স্যার স্যার গোয়েন্দা সংস্থা কোন দেশের গুলো দেখবো? গোয়েন্দা সংস্থার একটা রিসেন্ট পাবলিকেশন বইয়ে একটা পার্ট আছে গোয়েন্দা সংস্থার। কেউ যদি মনে করেন রিসেন্ট পাবলিকেশন বই থাকে আপনার গ্রুপের কারোর কাছে, ও হচ্ছে আপনাকে দিতে পারবে। ওইখানে হচ্ছে আপনার ওই গোয়েন্দা সংস্থার প্রত্যেকটার একটা ছোট করে বিবরণ দেওয়া আছে, ওইটা পড়লে হচ্ছে আপনার আর কিছু লাগে না। স্যার এটা কি রিসেন্ট পাবলিকেশনের নিয়োগ সহায়িকা ওই বইটা স্যার? কোন বইয়ের মধ্যে আছে মানে তার যে এখানে হ্যাঁ নিয়োগ সহায়িকার মধ্যে আছে। দেখেন ওটা পাবেন। ওটা পড়তে হবে, একটু পড়ে যান ওটা। কারণ হচ্ছে মাঝে মধ্যে ওই গোয়েন্দা থেকে যে প্রধানমন্ত্রী আর সরি বা প্রধান উপদেষ্টা আন্ডারে, তো সো মাঝে মধ্যে গোয়েন্দা সংস্থা থেকে হচ্ছে একটা দুটা প্রশ্ন করে। যদি মনে করেন যে আমি সেফ থাকতে চাই তাহলে হচ্ছে পড়বেন। আচ্ছা, কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে আপনার ইরানের পারমাণবিক কর্মসূচি, যেটা হচ্ছে 12 এপ্রিল হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের সংশোধন ওয়াকফ আইন 2025, এই ওয়াকফ আইনটা আসলে কি জিনিস? এই ওয়াকফ আইনের মাধ্যমে হচ্ছে আপনার একজন অমুসলিমকে হচ্ছে হলো ওয়াক্ফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে যেখানে হচ্ছে মনে করেন মসজিদের মধ্যে আপনার সভাপতি হিসাবে হিন্দু একজন দাঁড়াতে পারবে, এটা হচ্ছে ওয়াকফ আইন। কাশ্মীর সংকট, ভারতের পাকিস্তানের উত্তেজনা যেখানে, সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে 10 তারিখের হিসাবটা, 10 তারিখে শান্তি চুক্তি হয়েছে। তারপরে হচ্ছে সিন্ধু পানি চুক্তি স্থগিত। সিন্ধু পানি চুক্তিটা হয়েছে কত সালে? 1960 সালের 19
সেপ্টেম্বর, খুবই গুরুত্বপূর্ণ। কার মধ্যস্থতায়? বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা, গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আপনার হচ্ছে অভিশংসিত হয়েছে। হ্যাঁ, যেহেতু এশিয়ার প্রেসিডেন্ট গুলা নর্মালি অভিশংসিত হয় না, এর মধ্যে সরি এই যে আপনার এই এশিয়া বা ইস্ট এশিয়ার গুলো নর্মালি হয় না, যেহেতু সে হয়েছে তাহলে এটা হবে কি, এটা একটু মাথায় রাখবেন যে 3 ডিসেম্বর 2024 সালে কি হয়েছে, প্রেসিডেন্ট হচ্ছিল আপনার উন সুক ইয়ল, সে হচ্ছে অভিশংসিত হয়েছে। বাণিজ্য যুদ্ধে কাকে কত পার্সেন্ট দিচ্ছে, বিশেষ করে হচ্ছে চীনকে কত পার্সেন্ট দিচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে বাশার আল আসাদ পতন হয়েছে। কালকে জানি প্রশ্নটা দেখছিলাম ওই যে সিরিয়াতে আপনার নতুন রুলিং পার্টির নাম কি বলতে পারবেন কেউ? সিরিয়ার নতুন রুলিং পার্টির নাম কি? এনিওয়ান? প্রোগ্রেসিভ ফন্ড বা কিছু এরকম কিছু? না, দাঁড়ান আমি স্যার বাথ পার্টি? না, বাত হচ্ছে আগেরটা, এটাই ভুল করবেন। এই যে আপনি এখন যে ভুলটা করছেন এটাই ভুল করবেন। বাত পার্টি হচ্ছে আগেরটা, ঠিক আছে? আমি এটা বলতেছি না। তো আবার তো ডিরেক্টলি এত কিছু মুখস্থ নাই ভাই, এত মুখস্থ করা সম্ভব না আমার পক্ষে আর কি। আচ্ছা, এই সিরিয়ার হচ্ছে বর্তমান দলের নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম, এইচটিএস বলে, হ্যাঁ। এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে আহমদ আল সারা। সে কিন্তু এই যে আল সারা, এটা কিন্তু উপাধি গ্রহণ করছে, ঠিক আছে? তার নাম কিন্তু আলাদা একটা নাম, হ্যাঁ। সে আল সারা নাম করে এখন আসছে আহমদ আল সারা, ঠিক আছে? তাহলে দলের নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম, এইচটিএস। এটা কিন্তু রিসেন্ট অনেক কাহিনী আছে, মানে এই মাসের মধ্যে অনেক কিছু হয়েছে সম্ভবত। তারা হচ্ছে নতুন কিছুতে যাবে, ঠিক আছে? এটা নিয়ে কথাবার্তা চলতেছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে বর্তমান ক্ষমতাসীন দলের নাম হচ্ছে হায়াত তাহরির আল শামস, প্রেসিডেন্ট হচ্ছে আহমদ আল সারা। আর পূর্বে ছিল বাথ পার্টি, আর হচ্ছে বাশার আল আসাদ। সে হচ্ছে 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর হচ্ছে এই আসাদের হচ্ছে পতন হচ্ছে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। স্যার তারপরে এটাও অন্তর্বর্তীকালীন সরকার মতো ওরা গঠন করছে না স্যার? গঠন করলো, তারা হচ্ছে এখন ক্ষমতায় আসছে, এটা গঠন করেনি। মানে হচ্ছে ওই নাম অনেক কিছু কি জানি কি করছে, অনেকগুলো জিনিস করছে, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে আপনার সে ক্ষমতায় আছে, মানে তার দলটা ক্ষমতায় আছে। আর তিনি, হ্যাঁ, অবশ্যই সে অন্তর্বর্তীকালীন, ঠিক আছে? তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ আল বশির, তার নাম হচ্ছে আহমদ আল সারা, ঠিক আছে? কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার হইলো, কিন্তু তাদের হচ্ছে দল আছে, এটা বললাম, এসটিএস দলের নাম। আর বাথ পার্টি পুরোপুরি হচ্ছে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তারপরে ইসরায়েল, গাজা, লেবানন, ইরান সংকট, যেটার মধ্যে একটা পরীক্ষা অলরেডি আসছে গত 16 তারিখের পরীক্ষা, নাম কি বলেন তো? অপারেশন আয়রন গার্ড, ঠিক আছে? আয়রন একটা আয়রন ডজ, হ্যাঁ সরি বুঝিনি। ডজ, হ্যাঁ আয়রন আয়রন ডজ। আর এটা হচ্ছে অপারেশন আয়রন ওয়াল। আয়রন ওয়ালটা কবে? 21 জানুয়ারি 2025 সালে হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 1, এটা হচ্ছে গত বছরে হচ্ছে ইরানের উপরে যখন ইসরায়েল হামলা করছে, অপারেশন ট্রু প্রমিস 1। আর অপারেশন আল আকসা ফ্লাড, এটা হচ্ছে 7 অক্টোবর 2023 সালের, গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা মনে হয় জানেন কিনা জানি না, সেটা হচ্ছে ইসরায়েল বাংলাদেশকে কয়বার স্বীকৃতি দিছে? স্বীকৃতি তো দেয় নাই, দিছে? 3বার। না, 2বার স্বীকৃতি দিছে। ইসরায়েল ঠিক আছে, বাংলাদেশ। বাংলাদেশ 2বারই হচ্ছে বাদ দিছে, হ্যাঁ। 2বার স্বীকৃতি দিছিল, 2বারই বাদ দিছে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সাথে এই ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। ইনফ্যাক্ট লাস্ট যে পাসপোর্টে নিয়ে হচ্ছে সংশোধন হয়েছে, সেখানে ইসরায়েল জিনিসটা আবার ঢুকানো হয়েছে, যেটা হচ্ছে মাঝখানে অ্যাবলিশড হয়ে গেছিল ওই যে ই পাসপোর্টের কারণে।
সেটা আবার হচ্ছে আপনার ই পাসপোর্টের ওই সংশোধন করে যুক্ত করা হয়েছে। আর নতুন হচ্ছে দুইটা দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করছে, একটা হচ্ছে বলিভিয়া, একটা হচ্ছে কলম্বিয়া। গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই বছরের এপ্রিলে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন কার্ড বা গ্রিন কার্ড উন্মোচন করছে যুক্তরাষ্ট্র, যেটা কিনতে হচ্ছে $5 মিলিয়ন লাগবে। আগে যেরকম হচ্ছে 3 বছর বা 5 বছর থাকলে গ্রিন কার্ডের সুবিধা দিত, এখন এটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়ে গিয়ে কি করছে, গোল্ডেন কার্ড বানাইছে। ঠিক আছে, মানে খালি টাকা দরকার তার। তারপর হচ্ছে গোল্ডেন ডোম নামের শক্তিশালী আকাশ বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছে হচ্ছে যুক্তরাষ্ট্র। আর একটা ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে, সেটার নাম্বার হচ্ছে 50501। আপনাদের জন্য ইউএসএ খুব গুরুত্বপূর্ণ। ইউএসএ এবং হচ্ছে আপনার নাম কি, ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টের মধ্যে যারা পড়বেন তারা এই দুইটাতে বেশি গুরুত্ব দিবেন। তারপর বলছিলাম আপনার অকাস, অকাসের কথা বলছিলাম, অকাসটা গুরুত্বপূর্ণ বলছিলাম। তারপর হচ্ছে কোয়াড নিয়ে বলার দরকার নেই, কোয়াড বলা হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, হ্যাঁ এটা একটু মাথায় রেখেন, যেখানে হচ্ছে নাগরিকত্ব প্রদান দেওয়া করা হয়েছিল আপনার কিহাং সাংকে। হ্যাঁ এটা একটু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে 8 এপ্রিল। প্রধান উপদেষ্টা চীন সফর, যেখানে হচ্ছে আপনার এই জিনিসটা মাঝে মাঝে পরীক্ষা দেয় যে কয়টা চুক্তি হয়েছে, কয়টা সমঝোতা চুক্তি হয়েছে। আপনার চুক্তি হয়েছে কয়টা বলেন তো দেখি? চুক্তি কয়টা হয়েছে? হ্যাঁ মনে নাই, 4টা নাকি? মানে চুক্তি হয়েছে একটা, আচ্ছা চুক্তি আর একটা। একটা হচ্ছে সমঝোতা চুক্তি হয়েছে। পরীক্ষা আসতে পারে এগুলো। কয়টা হয় সমঝোতা বললেন? 8টা সমঝোতা স্মারক। সমঝোতা আর একটা চুক্তি, ঠিক আছে। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট উপাধি দিচ্ছে হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, তারপরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন একটা আত্মজীবনী বেরিয়েছে, দায়িত্বহীন বিশ্বের অভিমুখে। গুরুত্বপূর্ণ। আর বই আছে হলো ওয়ার্ল্ড অফ 30 কি জিনিস এটা মনে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। 30 যে শুধুমাত্র আপনার সে হচ্ছে একটা বৈশ্বিক ভাবে দিছে, আর একটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে দিছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দিছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 0 আনমেট নিড। 0 মানে আনমেট মানে হচ্ছে অপূরণীয় চাহিদা, 0 মাতৃমৃত্যু হার, আর 0 হচ্ছে লিঙ্গ ভিত্তিক আপনার সহিংসতা। এটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। আর আপনার এই সব মিলে যদি বলেন তাহলে হচ্ছে 0 দারিদ্র, 0 বেকারত্ব, আর 0 কার্বন ইমিশন। তারপর হচ্ছে আপনার ক্রীড়াঙ্গনে তার কিছু ভূমিকা আছে, বিশেষ করে প্যারিস অলিম্পিক, তারপর হচ্ছে বিভিন্ন যে অলিম্পিকে তার যে ভূমিকাটা ছিল, এবং সোশ্যাল বিজনেস। এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো এগুলো একটু ভালো করে দেখবেন আন্তর্জাতিক পড়ার সময়। ঠিক আছে, আর হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে, যেগুলো দাগানো, বিশেষ করে দাগানো যেগুলো পড়ছি, এটাকে হচ্ছে ভালো করে গুরুত্ব দিবেন। আর বিশেষ করে হচ্ছে যদি ভালো করে জব সলিউশন পড়া থাকে, তাহলে এই যে 16 নাম্বার যে বা 10 নাম্বার যে জিনিসটা, 10 এবং হচ্ছে 16, এটা হচ্ছে উত্তর করতে পারবে। ঠিক আছে, তাহলে আপনাদের কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ভালো করে এখন জিকে পারবেন করতে? স্যার জি ভাই পারবো, পিলি রিভিশন দিতে কতদিন হবে আর কি। হ্যাঁ বলি, বুঝি নেই ভাই, প্রশ্ন বুঝি নেই। পিলি রেজাল্ট কতদিন পরে? প্রিলি রেজাল্ট কি আপনার 3-4 দিন পরে হচ্ছে রিটেন পরীক্ষা দিতে হবে। 3-4 দিন পরেই ভাই? হ্যাঁ, আপনার রিটেন পরীক্ষা আপনার রেজাল্ট হওয়ার সাথে সাথে সম্ভবত প্রিলি রেজাল্টটা হচ্ছে আপনার সকালবেলা দিলে বিকেল বেলা দেয় পরীক্ষা, মানে পরীক্ষা সকালে হলে বিকালে রেজাল্ট দেওয়া অথবা পরের দিন রেজাল্টটা দেয়। আর হচ্ছে প্রিলি রেজাল্টটা দেয় হচ্ছে, সরি, রিটেনটা দিতে হয় 3 দিনের পরে, সর্বোচ্চ হলে 1 সপ্তাহ। ওরে বাবা, তো খুবই ভালোই টাফ দেখি জিনিস। তাড়াতাড়ি।
টাফ টাফ জিনিস মনে হতে পারে, বাট মানে মানে খুব একটা না। মানে জিনিসটা হচ্ছে আপনার যদি আগে থেকে পড়া থাকে, বা হচ্ছে আপনি যদি এটার সাথে মানে ব্যস্ত থাকেন, তাহলে হচ্ছে ইজিলি পারবো। আর দেখবেন যে এনএসএ তে যারা হচ্ছে করে, তারা হচ্ছে মানে প্রথম জব, মানে আগে দিয়ে যে খুব মানে 2-3 জব করছে এরকম না। মানে তারা পরীক্ষাতে পড়ার উপরে আছে, ওই চিন্তা করে হচ্ছে তাদের জব হয়েছে। পড়ার উপরে থাকলে জব ইজিলি। আর যাদের হচ্ছে জিকে খুব ভালো, বারবার বলতেছি ভাই, জিকে এর বিকল্প নাই। এনএসএ তে পরীক্ষা দিবেন, রিটেন বলেন, প্রিলি বলেন, জিকে এর বিকল্প নাই। জিকে এখানে 35 মার্ক, ঠিক আছে। আবার রিটেনে গেলে হচ্ছে আপনার প্রায় কত 50%-এর উপরে হচ্ছে জিকের মার্ক। মানে ওখানে লিখতে হবে জিকের উপরে, মানে লেখালেখি গুলো করতে হবে জিকের উপরে। সো এই জন্য বলতেছি জিকের কোনো বিকল্প নাই, ঠিক আছে। ভালো করে জিকে গুলো পড়েন। বিশেষ করে হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা যদি ভালো হয়, যে আপনি আসতে পারে, এরপরে পরেই সাথে সাথে হচ্ছে জিওপলিটিক্স নিয়ে বসে যাবে। আর জিওপলিটিক্স মানে রিটেন টাইমের যে জিওপলিটিক্স আছে, জিওপলিটিক্সটা বুঝতে পারলে আপনি রিটেনে অনেক বেশি উত্তর করতে পারবেন, ঠিক আছে। তো জিওপলিটিক্স নিয়ে বসে যাবে তারা হচ্ছে যদি ভালো রেজাল্ট করেন। আচ্ছা, তো আপনাদের সাথে হয়তো আমার এটাই লাস্ট কথা হতো, কারণ আমি হচ্ছে 3 দিন খুব ব্যস্ত থাকবো। সো আমি এখানে আসতে পারবো না, মানে কাজের মধ্যে আসতে পারবো না। সেই জন্য বলে রাখলাম আর কি, তো যাদের রেজাল্ট ভালো হবে স্যার, তারা হচ্ছে। যারা চাকরি বিভাগের একদম প্রথম তাদের একটু ওইটা দিকে এটা শোনা যায়। মানে আমরা ভাই একদম প্রথম এই ফার্স্ট রাউন্ড। শুনেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রথম পরীক্ষা দিয়ে আপনি টিকে যাবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আসলে কিছু বলার নেই। কারণ হচ্ছে এরকম টিকে শুধুমাত্র যাদের লাক খুব ভালো থাকে তারা, যে প্রথম পরীক্ষা দিয়ে হয়ে যায়। সো এটা চাকরি পরীক্ষাটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস চলতে থাকে। আমরা যে চাকরি করছি, আমরা প্রথম হচ্ছে আমি 1 বছর ধরে কোনো জিনিস পাসই করিনি, ঠিক আছে। মানে পরীক্ষা দিচ্ছি, পড়তেছি, যা পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিলে কি হয়, আপনার কনফিডেন্স বাড়ে। তো পড়তেছি, মানে আমার এমন না যে খুব ভালো পড়ে না, আমি হচ্ছে ধরেন মানে হালকা, মানে 1-2 মাস পড়তেছে আর কি, হালকা পাতলা পরীক্ষা দিছি। তা আস্তে আস্তে যখন আপনার একবার মানে যখন প্রিলি হওয়া শুরু হবে, তখন দেখবেন সব প্রিলি হওয়া শুরু হয়েছে। মানে যেখানে প্রিলি দিবেন সেখানে আপনার প্রিলি। কিন্তু এটার জন্য আপনি কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। আপনি যদি শুধুমাত্র ব্যাংক অথবা শুধুমাত্র বিসিএস টাইপের প্রশ্ন করে মানে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু এটা হবে না। আপনি যখন কম্বাইন্ড আপনি শেখা শুরু করবেন, তখন দেখবেন যে একটা 1 বছর বা 1.5 বছর সময় দিয়ে আপনার হচ্ছে সব জায়গাতে হওয়া শুরু হবে প্রিলি। তারপরে হচ্ছে রিটেনের জন্য পড়া শুরু করতে হবে, ঠিক আছে। তো রিটেনের যখন পড়া শুরু করবেন, দেখবেন যে আপনার খুব মানে ভালো হচ্ছে। মানে আপনি আস্তে আস্তে একটা জিনিস হচ্ছে প্রিলি থেকে বেসিক অনেকটা কমপ্লিট হওয়া আছে, যে বেসিক আপনি পারেন। সো তখন দেখা যাচ্ছে কি রিটেনটা আপনার সহজে মুখস্থ হতেছে, বা হচ্ছে আপনি লিখতে পারতেছেন, ঠিক আছে। তখন ওখান দিয়ে আপনি সুবিধা পাবেন। তো আপনারা যেই মানুষটাকে দেখেন, হ্যাঁ, যারা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে রেজাল্ট পাইছে, দেখবেন যে তাদের হয় বেসিক খারাপ আছে, কিন্তু তাদের কপালটা খুব ভালো। কারণ বেসিক যদি ভালো হতে হয়, অবশ্যই হচ্ছে তার 2 বছরের মতো 1 বছরের উপরে লাগবে, বুঝা গেছে। তো এটা জি স্যার। ভাববেন না যে আপনি আপনি যে আজকে পরীক্ষা দিয়ে আপনার হয়ে যাবে না। আপনি দিতে থাকেন, এমন হতে পারে যে বিলি পাস হয়ে গেছেন, আপনার লাক খুব ভালো, ঠিক আছে। So, পরীক্ষার জন্য 100%। এখানে সবচেয়ে আমরা সবসময় একটা কথা বলি, বা আমি সবসময় একটা কথা বলি, আপনার রিজিকে কি আছে এটা আপনি জানেন। সো আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার হাইয়েস্টটা দিবেন। এরপরে যদি আল্লাহ তাআলা মনে করে যে আপনারা দিতে হবে, আপনারা দিবে। যদি মনে করে যে না দিতে হবে না, দিতে মানে দেওয়া উচিত না, তাহলে আপনারা দিবে না। এই যে মনে করেন আমি এখন যেখানে আছি, আমার থেকে অনেক ভালো ভালো ক্যাডার আছে, কিন্তু আমি বলতে পারবো যে আমি হচ্ছে অনেক ক্যাডার থেকে খুব আরামে আছি, ঠিক আছে। এর কারণটা কি, কারণ হচ্ছে আমার আল্লাহ তাআলা রাখছে এখানে, আমি হচ্ছে ওটারই নিজের মানে নিয়ত হিসেবে নিছি, বা হচ্ছে রিজিক হিসেবে নিছি। তো আমি ওভাবে হচ্ছে চলতেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন আরেকজন, যেমন আমি যদি ম্যাজিস্ট্রেটদের এখন প্যারাগুলা দেখি, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা যায় যে তারা সারাদিন খালি প্যারার উপরে আছে, আমি তো সারাদিন প্যারার মধ্যে নাই। সো দেখা গেছে কি রিজিক ওই উপর থেকেই হচ্ছে নির্ধারিত, আপনি কি করবেন। হয়তো হচ্ছে আপনার পরিশ্রমকে হচ্ছে গুরুত্ব দিয়ে হচ্ছে রিজিকটা মেনটেন হয়, ঠিক আছে। কিন্তু এই জন্য আপনি পরিশ্রম করবেন, পরীক্ষা দিবেন, হইলেও হবে, না হইলে না হবে। এটা হচ্ছে মাথার মধ্যে রাখবেন। আর একটা পরীক্ষা আপনার সারা জীবন সবকিছু তা না। একটা বিসিএস, একটা রেজাল্ট পরীক্ষা যে আপনার সবকিছু তা না, ঠিক আছে। আপনার এটার পরে অনেক পরীক্ষা পাবেন। সো
আপনি এখানে 100% দিবেন, না হইলে পরেরটা দিবেন, না হলে আবার দিবেন, এভাবে চলতে থাকে। দেখবেন একটাবার না একবার আপনার উপরে মুখ খুলে দেখছে, মানে আপনার চোখ খুলে দেখছে, তো আপনার হচ্ছে দেখা যাবে যে ভালো মানে একটা জায়গাতে আপনার চাকরি হয়ে গেছে। সেটা চলতে থাকে, একটা মানে চলন্ত একটা প্রসেস, ঠিক আছে। এবং অবশ্যই হচ্ছে মাঝে মধ্যে এমন একটা কাজ করবেন যেটাতে আপনাকে মনে করেন ডেভেলপ করার সুযোগ দিতে হবে, স্কিল ডেভেলপ বলে আমরা, বা আপনি যে পড়তেছেন পড়ালেখা একটা ডেভেলপের সময় দিতে হবে। যেমন আমরা একটা সময় দিয়েছিলাম, আমি নিজে দিয়েছিলাম 2-3 মাসের মতো, মানে এই সময় আমি কোনো পরীক্ষা টরীক্ষা দিইনি, শুধুমাত্র পড়ছি, ঠিক আছে। মানে ডেভেলপিং একটা সময় দিতে হবে, আর না হলে আপনি হচ্ছে খালি পরীক্ষা দিবেন, পড়তেছেন, পরীক্ষা দিতেছেন, ডেভেলপ হচ্ছে না। ডেভেলপের জন্য যেমন ইংলিশ ডেভেলপ করতে হয়, তারপর হচ্ছে যাদের ম্যাথ সমস্যা ম্যাথ ডেভেলপ করতে হয়, ঠিক আছে, এরকম ডেভেলপ করতে হয়। দেখা যাবে যে আপনি একজনের কাছে সিঙ্গেল কোর্স করতেছেন, মনে করেন ইংলিশ নিয়ে, সে আপনারা হচ্ছে 60 দিনের কোর্স করাইতেছে, তো ওইটারে বলে ডেভেলপ। কিন্তু আমরা মনে করেন যে কোচিং করতেছি বা এখানে যারা আছে, এটা ডেভেলপ না, এটা হচ্ছে আপনার পরীক্ষা বেসিস পড়া, ঠিক আছে। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হুম, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এখানে অনেক কিছু দিছে, এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আসছে আইবি এর, ঠিক আছে, ওগুলো হচ্ছে আপনার কোন কোন চ্যাপ্টার থেকে। এইটা দেখলেও হতো আপনার মনে হয় এটার উপর পরীক্ষা দিচ্ছেন অলরেডি, সো এটা দেখলেও কিন্তু আপনার হচ্ছে ওই টপিকটা বোঝা যায় কোন টপিক থেকে প্রশ্ন আসে, তাহলে ওই টপিক গুলো হচ্ছে ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে টপিকের খালি ওই লাইন গুলো পড়বেন না, মানে আপনি পুরো একবার রিডিং পড়বেন, তাহলে কি হবে আপনার প্রশ্ন বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। আগের কাহিনী পরের কাহিনীগুলো পড়বেন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? না, আমি একবার বক বক করতেছি, কারো কোনো নাই মনে হয় কেউ। ভাইয়া আমাদেরকে যে নোটগুলা দেওয়া হয়েছে এই নোটগুলা কি আমাদের কাছে সবসময় থাকবে, মানে আজীবনের জন্য দেওয়া হয়েছে? আমরা তো সামনে আরো অনেকগুলো পরীক্ষা দিব। নোটগুলা আপনি সেভ করে রাখেন নাই? এখন পর্যন্ত করি নাই আর কি। ডাউনলোড করে রাখেন। জি জি ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এনএসআই কি 2 বছর পর পর পরীক্ষা নেই নাকি প্রত্যেক বছরই নেই? এমএসএ 2 বছর পরীক্ষা পর পর নেয় নাকি বুঝি নাই, মানে প্রত্যেক বছর নেয় নাকি 2 বছর পর পর নেয়? জি জি এক্সাম। এই যে দেখেন 15, 17, 19, 21, এরপর হচ্ছে 23, 23টা হচ্ছে 24 পরীক্ষা, তারপর হচ্ছে 25টা হবে 26 পরীক্ষা, বুঝা গেছে। জি ভাই। এনএসআই তখনই নেয় যখন হচ্ছে তাদের লোক লাগে, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 1 বছর পর পর হচ্ছে তাদের লোক লাগে, ঠিক আছে। আর এখানে যদি বলেন এই যে এডি পরীক্ষা, আমি মেনলি এডি পরীক্ষা নিয়ে কথাবার্তা বলছি। এডি পরীক্ষার মধ্যে সবচেয়ে মানে কঠিন পরীক্ষা কোনটা হচ্ছে, তাহলে হচ্ছে আমি বলবো যে 15 সালের পরীক্ষা, ঠিক আছে। এখানে যেগুলো হচ্ছে প্রিভিয়াস পরীক্ষাগুলো এগুলো খুব কঠিন হতো, আস্তে আস্তে হচ্ছে এগুলো সহজ হওয়া শুরু হয়েছে। আর 21 সাল বা 23 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো গেছে এগুলো হচ্ছে আপনার একটু সহজ হয়েছে, ওই জন্য নাম্বার অনেক বেশি হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে কেউ হচ্ছে ওই সহায়িকার থেকে নর্মালি পড়ার দরকার নেই, আপনারা পড়বেন হচ্ছে হলো ওই বিসিএস এর যে বইগুলো আছে, পুরা যেগুলো ডিটেলস লেখা আছে ওগুলো থেকে পড়বেন, তাহলে হচ্ছে সহজ হবে। আর কারো কোনো প্রশ্ন? ভাই ফেনোমের যে পিডিএফটা দেখালেন এই ঠিক দেওয়া যাবে? এটা পুরাটা আমার কাছে নাই। এটা তো মনে হয় পুরা মানে কি, এটাই তো নাই, না থাকারই কথা, একটু তো থাকার কথা না, এটা কে বলছেন যে একটু নাই? ভাই আমি আপনি কে? আমি নাই ভাই। আপনার কাছে হচ্ছে সেখানে, আচ্ছা থাক, যাই হোক হয়েছে, পিডিএফ দিয়ে দিব, কিন্তু এটা দাগানোই থাকবে, এরকম দাগানোই থাকবে, এখানে ফ্রেশ দিতে বললেন না, এখানে যেমন আছে এভাবে দেওয়া থাকে। আচ্ছা, আর কি? শাইলা খান, শাইলা খান বলেন, কি জিজ্ঞেস করবেন? কিছু জিজ্ঞেস করবেন? না, সবাই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আজকে এতটুকুই থাকুক, ঠিক আছে। ওকে ভাই, দোয়া করবেন ভাই আমাদের জন্য।
নেগেটিভ মার্কিং 0.25 না, হ্যাঁ 0.25। এই জন্য সবসময় মনে রাখবেন যেখানে 0.25 থাকবে এগুলো হচ্ছে লাস্ট এসও পরীক্ষা বলেন বা অন্য, যেখানে 0.25 হচ্ছে থাকবে সেখানে কিন্তু মার্ক বেশি আসে, কারণ হচ্ছে সবাই হচ্ছে ওই অ্যাটেক করে। অ্যাটেন্ড করে, ঠিক আছে, পরীক্ষাতে যেটা অ্যাটেন্ড করে মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, দেখা যায় যে 10টা দিলে দেখা যায় যে এরকমও হয়েছে 7-8টা হয়ে গেছে, আবার অনেকের হচ্ছে 10টা দিছে 10টাই ভুল হয়েছে, ঠিক আছে, এরকমও হয়, বাট ওই 7-8টা বেশি পরিমাণে হয়, 5-6টা বেশি পরিমাণে হয়। সেই জন্য হচ্ছে আপনি হচ্ছে ওই দেওয়ার চেষ্টা করবেন, দেওয়া আবার এত না যে মনে করেন খুব বেশি লোভে পড়ে গেছে, ঠিক আছে, যেগুলো মনে করেন আপনি 50-50 আছেন বা হচ্ছে, আমরা এখানে হচ্ছে একটা জিনিস কথা বলতে ভুলে গেছি, একটা হচ্ছে 50-50, 70-30, আর একটা হচ্ছে 50-50, 70-30, আর একটা হচ্ছে একটা হচ্ছে একটা জিনিস কি জানি, 40-60, ঠিক আছে, এটা একটু বুঝে দিই। 70-30 মানে হচ্ছে আপনি মানে যখন দাগাইতে গেছেন, আপনি মনে করেন এই ধরেন হচ্ছে 136 নাম্বার, 136 নাম্বারে ধরেন এই যে ইউএনএফপিএ ধরেন, ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ, নান অফ দিস আপনি জানেন হচ্ছে ইউএনএফপিএ একটা তো 100%, এটা আপনি জানেন, এটা দাগাই ফেলেছেন অলরেডি, আপনার মনে হইতেছে যে না এটাই হবে, ঠিক আছে, আমি এটা পড়ছি, অন্যগুলো হওয়ার চান্স তেমন নাই, এটাই হওয়ার কথা, আপনি অবশ্যই 70-30-তে অবশ্যই দাগাবেন। এবার হচ্ছে 50-50, 50-50 মানে হচ্ছে ইউএনএফপিএ হইতে পারে, ইউনেস্কো হইতে পারে, ঠিক আছে, এর মধ্যে কোনটা দাগাবেন? আইবি এর পরীক্ষার ক্ষেত্রে যেগুলো হচ্ছে 50-50 হয় সেগুলো আমরা দাগাইতে পারি, কারণ হচ্ছে দেখা গেছে যে আপনি এখানে ধরেন ইউনেস্কো দাগাইলেন ভুল হইলো, তারপর উপরটাতে ধরেন হচ্ছে জার্মানি দাগাইলেন ঠিক হয়ে গেল, বা হচ্ছে এরকম 5টা বা 6টার মধ্যে 2টা ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু আপনার 0.5 বেড়ে যেতেছে। সো 50-50 আপনি দাগাবেন, কিন্তু 40-60 যেটা মানে হচ্ছে আপনি 3টা উত্তর হইতে পারে, ইউএনএফপি হতে পারে, ইউএনডিপি হতে পারে, ইউনেস্কো হতে পারে, নানও হবে না, ইউনিসেফ হবে না, ঠিক আছে, এরকম ক্ষেত্রে হচ্ছে আপনার উত্তর দেওয়াটা ঠিক হবে না। সো এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে স্কিল, অথবা যেগুলো পারেন না 0%, এগুলো হচ্ছে স্কিল করতে হবে, ঠিক আছে, আন্দাজে আবার দাগানো যাবে না, আবার হচ্ছে এমনও হবে না যে কি, আবার এমনও হবে না যে মনে করেন আপনার নাম্বার আপনি দেখতেছেন যে পোলাপেন সবাই ধুমায় দাগাইতেছে কিন্তু আপনি দাগাইতে পারছেন, মানে হচ্ছে আপনার মাথা কাজ করতেছে না, অথবা হচ্ছে আপনি ওই সময় হচ্ছে আপনার মানে পরীক্ষাটা আপনার জন্য হয় না আর কি, বা একটা নাম্বার অনেক বেশি হওয়া উচিত আপনার হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই ক্ষেত্রে হচ্ছে একটু রিস্ক দিতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে এখানে অনেকটা রিস্কের খেলা বেশি, মানে আপনি কতটুকু রিস্ক নেবেন, একটা গেমের মতো, যে ধরেন যে এখানে 80 হওয়ার মতো কাটমার্ক, তাহলে সেখানে হচ্ছে আপনি দাগাইছেন 60টা, আপনার এমনিও আসবে না, তখন আপনি ট্রাই করবেন হচ্ছে আরো 10টা দাগান বা 15টা দাগান। আবার হচ্ছে ধরেন হচ্ছে এখানে প্রশ্ন কঠিন হয়েছে, আপনি দাগাইছেন হচ্ছে 50টা, হ্যাঁ, হাইস্ট হলে এখানে মার্ক আসতে পারে 60, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে বাকি যে 50টা আছে ওই 50টার মধ্যে আবার 50টা আবার দাগাবেন না, 30টা দাগাবেন না, 20টা দাগাবেন না, আপনি দাগাবেন সর্বোচ্চ 10 থেকে 15টা, মানে হচ্ছে ওই কাটমার্কটা হচ্ছে ক্রস করা, মানে ওভাবে হচ্ছে দাগাইতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন পরীক্ষাতে, আপনার পড়ার থেকে এক্সাম স্ট্র্যাটেজিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে আপনি যদি পড়াটা ধরেন আর এক্সাম স্ট্র্যাটেজি ধরেন তাহলে হচ্ছে 40-60, এক্সাম স্ট্র্যাটেজি হচ্ছে পড়ার থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন যারা অনেক বেসিক নাই তারপরে তারা টিকে, এর কারণটা হচ্ছে তাদের এক্সাম স্ট্র্যাটেজি ভালো, মানে মাথা কাজ করে পরীক্ষার হলে, এবং যেগুলো হচ্ছে মানে দাগাইতে যায় এগুলো দেখা যায় হয়ে গেছে, মানে পড়ে নাই ঠিক মতো বাট হয়ে গেছে, এগুলো কিন্তু আছে, সেটা কারণটা হচ্ছে কি ওই যে এক্সাম স্ট্র্যাটেজি ভালো থাকে। তো এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আমার আসলে ভালো লাগতেছে না।